আমাদের রিটার্নের সাথে রিলেটেড ম্যাক্সিমাম ক্ষেত্রে। সো এই থিওরিটিক্যাল এবং কিছু প্র্যাকটিক্যাল জিনিস দেখাবো, এগুলো যদি ভালো করে বুঝেন তাহলে আপনাদের যে রিটার্ন 9.1 আমাদের ইয়াসিন স্যার 26 তারিখ না কালকে ইয়াসিন স্যার ক্লাস নেবেন, সেটা উনি যেটা করেন ফর্ম যতগুলো আছে সবগুলা এবং রিটার্ন সহ বুকস অফ অ্যাকাউন্টস কিভাবে মেনটেন করতে হয় সেগুলো উনি আগামীকালকে দেখাবেন। তো সেটাতে আমি যেহেতু থিওরি পার্টটা কভার করে যাব, তখন স্যারকে বলবেন যে স্যার আমাদের এই রিটার্ন রিলেটেড এই থিওরি যা আছে এগুলো আমাদের কভার করা, সো আপনি প্র্যাকটিক্যাল জিনিসগুলো একটু আমাদের বেশি করে দেখাবেন, তাহলে কোনো টাইমটা সেভ হইলে উনি আপনাদেরকে অনেক কিছু প্র্যাকটিক্যাল জিনিস দেখাতে পারবে যেটা আপনাদের উপকারে লাগবে। ঠিক আছে? জি স্যার। তো আমি একটু এই জন্য ওই জায়গাগুলোতে একটু সময় দিব যাতে আগামী ক্লাসে আপনাদের প্র্যাকটিক্যাল জিনিসগুলো বেশি দেখতে পারেন। স্যার আমরা জানি আনোয়ার স্যার মানে হচ্ছে সামথিং ডিফারেন্ট থিংস এন্ড স্পেশাল। স্ক্রিনটা কি দেখা যাচ্ছে? ইয়েস স্যার। ওকে, দেখা যাচ্ছে স্যার। আজকে আমাদের আলোচনার বিষয় হবে গত ইনপুট ট্যাক্স ক্রেডিট আমরা আগে থিওরিটিক্যাল পড়েছিলাম, তাই না? এখন এটা হচ্ছে কিভাবে এই অ্যাডজাস্টমেন্ট গুলো নেওয়া যাবে, পার্শিয়াল ইনপুট ট্যাক্স ক্রেডিট, তারপর ইনক্রিজিং অ্যাডজাস্টমেন্ট, ডিক্রিজিং অ্যাডজাস্টমেন্ট, রিটার্ন যে 4 ধরনের রিটার্ন হয় সেগুলো কিভাবে করতে হয়, তারপর ক্যারি ফরওয়ার্ড সম্পর্কে, এবং আমরা আজকে যেটা চেষ্টা করব অনলাইনে রিটার্নে ঢুকে কিভাবে রিটার্নে কোন জায়গায় কি করতে হয় একটু দেখাই দিব। ঠিক আছে? জি স্যার। ওকে, আমরা শুরু করি। আমরা থিওরিটিক্যাল জায়গাটা কম যাব। এই দেখেন এখানে কি আসছে, অ্যাসেসিং নেট পেয়েবল ট্যাক্স। এটা আমরা কখন করি বলেন তো? রিটার্ন জমা দেওয়ার আগে। রাইট, এটা আমরা যখন 9.1 এ গেলে 4টা পার্ট, তাই না? পার্ট 3 তে কি আছে? আউটপুট ট্যাক্স, পার্ট 4 এ ইনপুট ট্যাক্স ক্রেডিট, আর পার্ট 5 এ ইনক্রিজিং অ্যাডজাস্টমেন্ট, পার্ট 6 এ ডিক্রিজিং অ্যাডজাস্টমেন্ট হওয়ার পর নেট পেয়েবল ভ্যাটটা বের হয়, তাই না? ইয়েস স্যার। ওকে, তাহলে প্রথমে আমরা ক্যালকুলেশন করি যে আমাদের যে আউটপুট সেলস সেটার উপর আমার সাপ্লাই, সেটার উপর আমার ভ্যাটটা কত আসছে বা এসডিটা কত আসছে, প্রথমে সেটা ক্যালকুলেশন করি। আমরা যখন ভ্যাট ক্যালকুলেশন করি আগে এসডি ক্যালকুলেশন করার পর ভ্যাট ক্যালকুলেশন করতে হয় না? জি স্যার। জি স্যার। ওকে, এই জন্য আমি থিওরিটিক্যালি দেখেন আপনাকে দেখেন এখানে প্রথমে সাপ্লিমেন্টারি ডিউটি দিয়েছি, তারপর আউটপুট ভ্যাটটা দিয়েছি, তার থেকে ইনপুট ট্যাক্স ক্রেডিটটা বাদ দিয়েছি, তার সাথে যোগ করছি কি ইনক্রিজিং অ্যাডজাস্টমেন্ট আর ডিক্রিজিং অ্যাডজাস্টমেন্ট। তো এই ইনক্রিজিং অ্যাডজাস্টমেন্ট কি কি কারণে হয়, ডিক্রিজিং অ্যাডজাস্টমেন্ট কি কি কারণে হয় আমরা জানি তো নাকি? মনে আছে? জি স্যার। ওকে, এবং রিটার্নটা সাবমিট করতে হয় ট্যাক্স পিরিয়ড শেষ হওয়ার পরবর্তী মাসের 15 ডেজের মধ্যে নাকি? স্যার। আর যদি কি পরে হলিডে পরে সেক্ষেত্রে কি হবে? যদি 15 তারিখ শুক্র হলিডে থাকে তাহলে সেক্ষেত্রে পরবর্তী ওয়ার্কিং নেক্সট ওয়ার্কিং ডে। রাইট। আর ইনপুট ট্যাক্স ক্রেডিট নিয়ে তো আমরা এর আগে আলোচনা করেছি, এই জায়গায় এখানে সময়টা কম দিব। ডেফিনেশন, ইনপুটের ডেফিনেশনের মধ্যে প্রথম দিন দেখিয়েছিলাম যে এগুলো এক্সক্লুশন, মানে ইনপুটের ডেফিনেশনের মধ্যে এগুলো পড়ে না। আর এগুলো হচ্ছে ইনপুটের ডেফিনেশনের মধ্যে কভার করা আছে র মেটেরিয়ালস, ল্যাবরেটরি রিএজেন্ট, ল্যাবরেটরি ইকুইপমেন্ট, ল্যাবরেটরি অ্যাক্সেসরিজ, ফুয়েল, প্যাকিং মেটেরিয়ালস, সার্ভিস, মেশিনারিজ এন্ড স্পেয়ার পার্টস। ইনপুট ডেফিনেশন এগুলো, সার্ভিস, এগুলো সব আলোচনা আগে হয়েছে। আচ্ছা, 4.3 কি কাজে লাগে? প্রাইস ডিক্লারেশন, কোএফিশিয়েন্ট ডিক্লারেশন। এটাকে বলে ইনপুট আউটপুট কোএফিশিয়েন্ট, রাইট? কি বলে? ইনপুট আউটপুট কোএফিশিয়েন্ট। দ্যাট মিন্স উপকরণ উৎপাদ সহগ নাকি? তো সেখানে আমরা বলেছিলাম যে যখন ফার্স্ট টাইম সাপ্লাই দিবে কোনো গুডস, সেই ক্ষেত্রে আপনাকে কি করতে হবে? উইদিন 15 ডেজ, যেদিন সাপ্লাই দিব ফার্স্ট টাইম তার পূর্ববর্তী 15 দিনের মধ্যে, মধ্যে তাকে 4.3 সাবমিট করতে হবে। ওকে, ভালো কথা। তো সাবমিট সার্ভিসের ক্ষেত্রে কি 4.3 লাগে? না স্যার। ওকে, আর আমি ফার্স্ট টাইম দিলাম, দেওয়ার পর রেগুলার আমি সাপ্লাই দিয়ে যাচ্ছি, 2 বছর 5 বছর সাপ্লাই করছি,
দেখা গেল যে আমার যে র মেটেরিয়াল ছিল অথবা যেই ইনপুট ছিল অথবা সেলস প্রাইস, এই তিনটার কোনোটাই 7.5% এর বেশি কি বাড়ে নাই বা কমে নাই, তাহলে সেক্ষেত্রে আমাকে আর নতুন করে কি করতে হবে না, 4.3 ইস্যু করা লাগবে না। লাগবে না। যদি কোনো কারণে র মেটেরিয়ালস দাম 7.5% কমে গেছে অথবা তার বেড়ে গেছে অথবা টোটাল সেলিং প্রাইস আপনার বেড়ে গেছে অথবা কমে গেছে, তাছাড়া ইনপুটের মধ্যে যা পড়ে সেটারও যদি টোটাল আপনার দেখা যায় যে 7.5% ইনক্রিজ করছে অথবা ডিক্রিজ করছে, চেঞ্জেস দেখেন গ্রিন কালার দিয়ে উপরে আর রেড কালার দিয়ে নিচে দিয়ে, তার মানে কি বাড়তেও পারে কমতেও পারে। 7.5% এর বেশি যদি চেঞ্জেস আসে সেক্ষেত্রে কি করতে হবে, আবার 4.3 সাবমিট করতে হবে। ইনপুট ট্যাক্স ক্রেডিটের ক্ষেত্রে আমরা বলেছিলাম যে যদি আমরা স্ট্যান্ডার্ড রেটে কি করি সাপ্লাই দেই অথবা জিরো রেটে সাপ্লাই দেই, তাহলে এই দুইটা ক্ষেত্রে কি করা যাবে, ইনপুট ট্যাক্স ক্রেডিট নেওয়া যাবে। নেওয়া যাবে। কিন্তু যদি ট্রাঙ্কেটেড রেটে সাপ্লাই হয় সেক্ষেত্রে কি কোনো ইনপুট ট্যাক্স ক্রেডিট নেওয়া যাবে? কোনো রেট নাই। না Right. স্যার। এটা মনে রাখতে হবে। ওকে, তো যদি আমরা ইনপুট ট্যাক্স ক্রেডিট নিতে চাই তো সেক্ষেত্রে কিছু কন্ডিশন আছে 14 সেকশন 46 এ আছে না, 6.3 লাগবে। সেখানে বলছে যে আপনাকে বুকস অফ অ্যাকাউন্ট মেইনটেইন করতে হবে, আপনি কর চালান পত্রের মাধ্যমে কি করবেন সাপ্লাই দিবেন, তারপর আপনি 4.3 ডিক্লারেশন দিতে হবে, রাইট, 4.3 সাবমিট করতে হবে। তারপর বলা আছে ব্যাংকিং চ্যানেলে আপনি কি করবেন পেমেন্টের ক্ষেত্রে, যদি আপনার 1 লাখ টাকার উপরে হলে 1 লাখ টাকার উপর হয় সেটা যদি ব্যাংকিং চ্যানেল না হয় সেক্ষেত্রে কি হবে, এটার উপর ইনপুট ট্যাক্স ক্রেডিট পাওয়া যাবে না। তারপর যদি ইম্পোর্ট হয় তাহলে সেই বিল অফ এন্ট্রি থাকতে হবে এবং সেটা সেখানে যে এইচএস কোড দেওয়া আছে সেটার সাথে ম্যাচ করে আপনার, এবং ওই আপনি যে এটার কি করেছেন দেখেন আপনার আউটপুট যেটা সেটা যদি র মেটেরিয়ালস মনে করেন বা ইনপুট হিসেবে আপনার 10টা আইটেম লাগছে, সেই ইনপুটের মধ্যে কোনো একটা যদি মিসিং থাকে যেটা আসলে আপনি বাস্তবে ইউজ করেছেন কিন্তু ওই 4.3 তে ডিক্লারেশনের সময়টা দেওয়া হয় নাই, তাহলে কি হবে, সেই ওই যেটা দেওয়া নাই লিস্টের মধ্যে সেটার উপর কি পাবেন না, ইনপুট ট্যাক্স ক্রেডিট পাবেন। যদি মনে করেন আপনার 5টা হয়তো র মেটেরিয়ালস লাগে, ইনগ্রেডিয়েন্টস লাগে কোনো একটা ফিনিশ গুড করতে, আপনি 4.3 তে 4টা র মেটেরিয়ালস এর নাম ইনক্লুড করা ছিল, একটা ভুলে আপনি ইনক্লুড করেন নাই, সেহেতু ওই যে একটা যে ইনক্লুড করেন নাই সেটার উপর যে ভ্যাটটা আপনি ইনপুট হিসেবে দিয়ে আসছেন সেটা কি পাবেন না, ইনপুট ট্যাক্স ক্রেডিট পাবো না। এই যে কোন কোন ক্ষেত্রে ইনপুট ট্যাক্স ক্রেডিট পাওয়া যাবে না, এখানে দেখেন 7 কয়টা আছে, 7টা টার্নওভার ট্যাক্স, এটা ট্রাঙ্কেটেড রেট না, তাহলে কি পাওয়া যাবে? না স্যার, পাওয়া যাবে না। তারপর বলছে যে ভ্যাট পেড অন গুডস অর সার্ভিসেস আন্ডার দা কাস্টডি এন্ড পজিশন অফ আদার পারসন, মানে যেই গুডসটা আপনি সাপ্লাই দিচ্ছেন এটা যদি আপনার কাস্টডিতে নাই অন্য আরেকজনের কাছে কাস্টডিতে আছে তাহলে সেটা কি হবে না, সেটার উপর আপনি টার্নওভার ওই যে ইনপুট ট্যাক্স ক্রেডিট নিতে পারবেন না। কিরকম, আপনি অনেক সময় দেখা যায় যে আপনার কোনো ব্র্যান্ডেড ওয়্যার হাউস আছে সেখানে গুডসটা থাকতে পারে, অথবা অনেক সময় আমরা কন্ট্রাকচুয়াল কি করি প্রোডাকশন করি না, জি স্যার। তো সেই ক্ষেত্রে আপনি হয়তো 2 লক্ষ কেজি প্রোডাকশনের অর্ডার পেয়েছেন কিন্তু আপনার ক্যাপাসিটি আছে 1.5 লক্ষ, বাকি 50,000 আপনি কি করবেন, সাবকন্ট্রাক্ট। সাবকন্ট্রাক্ট অন্য কোনো ফ্যাক্টরি থেকে করে নেবেন, সেক্ষেত্রে আপনি কি করেন তাকে র মেটেরিয়ালসটা সাপ্লাই দিয়ে দেন, সে আবার তার মেশিনারিজ এবং ওভারহেড ইউজ করে আপনার কাছ থেকে একটা মেকিং চার্জ নেয় নাকি, তাহলে যখন আপনি তার কাছে গুডসটা পাঠাইলেন গুডসটা তার কাছে আছে আপনার কাছে নাই, তো ওই অবস্থায় কি আপনি ওইটার এগেইনস্টে কি ইনপুট ট্যাক্স ক্রেডিট নিতে পারবেন? না স্যার। এটা না একটা ফর্ম দিয়ে, ফর্মের মাধ্যমে এটা না সাপ্লাই দেওয়া হয়। ওটার জন্য প্রাইস ডিক্লারেশন লাগবে। রাইট, তো ওইটার জন্য যেটা হবে এটা কিন্তু আপনার 6.3 তে আপনি দিচ্ছেন না, তাই না? না স্যার, আপনি দিচ্ছেন কিসে 6.5 5 এ। 4 5 অথবা 4 একটা না 5 অথবা 4 কেন, 5 এর একটা কাজ 4 এর একটা কাজ, ভালো করে বলেন। 6.4 4 রাইট, 5 হচ্ছে আপনার সেন্ট্রাল রেজিস্ট্রেশন যাদের আছে তারা এক ওয়্যারহাউস থেকে আরেক ওয়্যারহাউসে যাওয়ার সময় 6.5, ঠিক আছে। আপনার হয়তো 10টা গোডাউন আছে নিজেদের মধ্যে, আপনার কোম্পানির মধ্যে যখন মুভমেন্টটা হবে তখন হচ্ছে এটা 6.5,
আর যখন থার্ড পার্টি কাউকে দিয়ে আপনি কন্ট্রাকচুয়ালি কাজটা করাচ্ছেন, অন্য কোনো ওয়্যার হাউসে যাচ্ছে, তখন সেটা কি হবে? 6.4 6.4 মনে থাকবে? জি স্যার ওকে, এবার আসেন, আপনি ইম্পোর্ট করেছেন, বন্ডেড ওয়্যার হাউসের মধ্যে আপনার কি আছে? মালটা আছে। তো সেক্ষেত্রে কি ওই যেটা বন্ডেড ওয়্যার হাউসে আছে সেটার এগেইনস্টে আপনি ইনপুট ট্যাক্স ক্রেডিট নিতে পারবেন? পারবেন না। এরপর আপনি মনে করেন ডিলারের কাছে দেন, ডিলারের কাছে দিলে সেক্ষেত্রে কি করতে হয়? আপনি 6.3 দিয়ে নিশ্চয়ই ইস্যু করেন নাকি? জি। কারণ এটা আপনার ফ্যাক্টরি থেকে বের হয়ে যাচ্ছে, এটা বিক্রির উদ্দেশ্যে। পরে যদি রিটার্ন আসে সেক্ষেত্রে আমরা কি করব? ক্রেডিট নোট, ক্রেডিট নোট ইস্যু হবে। রাইট। এবার আসেন, বলছে যে যদি এক্সেম্পটেড গুডস আপনি সাপ্লাই দেন বা সার্ভিস সাপ্লাই দেন, তো সেক্ষেত্রে কি ইনপুট ট্যাক্স ক্রেডিট নেওয়া যাবে? না স্যার। নেওয়া যাবে না। এত কিছু মনে রাখা দরকার, মনে রাখতে হবে শুধু দুইটা জিনিস, একটা হচ্ছে জিরো রেটেড হলে আর স্ট্যান্ডার্ড রেট হলে কি পাওয়া যাবে? ইনপুট ট্যাক্স ক্রেডিট পাওয়া যাবে। অন্য কোন রেটের ক্ষেত্রে পাওয়া যাবে না বা এক্সেমশনের ক্ষেত্রে পাওয়া যাবে না। তারপর বলছে যে দেখেন নিচের দিকে সবুজ কালার করা দেখা যাচ্ছে নিচের দিকে, জি স্যার। এখানে বলছে যে যদি আমরা যে উপকরণ, এই উপকরণের ভ্যালু যা তার চেয়ে কমে যদি সেলিং সাপ্লাই অফ ভ্যালু হয়, তাহলে সেক্ষেত্রে কি পাওয়া যাবে না? ইনপুট ট্যাক্স ক্রেডিট পাওয়া যাবে না। এরকম আপনি মনে করেন একটা সহজভাবে যদি চিন্তা করি, ধরলাম যে আমার র মেটেরিয়ালসের দাম 90 টাকা, তাহলে আমি এটাকে সেলিং প্রাইস 80 টাকা যদি ধরি, হ্যাঁ, তাহলে সেই ক্ষেত্রে কি এটার উপর যে 90 টাকা দিয়ে যেটা কিনলাম সেখানে যে ভ্যাটটা দিলাম সেটা কি ইনপুট ট্যাক্স ক্রেডিট পাবো? না। পাবো না, কারণ সেকশন 46 এর নতুন একটা কন্ডিশন দিয়ে দিয়েছে যে, ভাই নাসিরউদ্দিন সাহেব আপনি কেন আমাদের ডিস্টার্ব করছেন? তো সেই ক্ষেত্রে যেটা বলেছে যে আপনি যদি ইনপুট প্রাইসের চেয়ে সেলিং প্রাইস আপনার কি হয়ে যায়, কম হয়, সেক্ষেত্রে ইনপুট ট্যাক্স ক্রেডিট পাওয়া যাবে না। সাপ্লিমেন্টারি ডিউটি ইনপুট ট্যাক্স ক্রেডিট হিসেবে নেওয়া যাবে না। কি নেওয়া যায়? সাপ্লিমেন্টারি ডিউটি ডিক্রিজিং অ্যাডজাস্টমেন্ট নেওয়া যায়। কি নেওয়া যায়? ডিক্রিজিং অ্যাডজাস্টমেন্ট। ওকে। তারপর দেখেন, ইন কেস অফ ইনপুট অর গুডস রিলিজড ফার্নিশিং ব্যাংক গ্যারান্টি, আমরা যখন ইম্পোর্ট করি, যখন আমার দেখা যায় যে অ্যাসেসমেন্ট কমপ্লিট হয় নাই, কি হয় নাই? অ্যাসেসমেন্ট কমপ্লিট হয় নাই, ডিউটি পেমেন্ট করি নাই, তখন কি আমরা ডিউটি পেমেন্ট না করে গুডস ডেলিভারি নেওয়া যায় না পোর্ট থেকে? মিস্টার নাজমুল হক, তো সেক্ষেত্রে আমরা যখন ইমার্জেন্সি দেখা যায় যে অ্যাসেসমেন্ট কমপ্লিট করতে দেরি হবে কিন্তু গুডস ডেলিভারি নেওয়া দরকার, সেই ক্ষেত্রে যেটা হয় তখন আপনি ডেলিভারিটা নিতে গেলে গ্যারান্টি দেওয়া ছাড়া কি পোর্ট আপনাকে মালটা ছাড়বে? না স্যার। তখন আমরা ব্যাংক গ্যারান্টি দেই। কি করি? ব্যাংক ব্যাংক গ্যারান্টি গ্যারান্টি দেই। ব্যাংক গ্যারান্টিতে যতক্ষণ পর্যন্ত রয়ে যাচ্ছে তার মানে কি আপনার ডিউটি পেমেন্ট কি ক্লিয়ার হলো, অ্যাসেসমেন্ট কমপ্লিট হলো? না স্যার। এই আইনে বলছে যে যেই সব ক্ষেত্রে ব্যাংক গ্যারান্টিটা আপনি দিয়েছেন যে উদ্দেশ্যে, সেইটা সম্পন্ন হওয়ার আগ পর্যন্ত ওই ব্যাংক গ্যারান্টি যেই গুডস এর এগেইনস্টে র মেটেরিয়ালস এর এগেইনস্টে বা ইনপুট এর এগেইনস্টে আপনি কিনেছেন, ওইটার যে ভ্যাটটা সেটা আপনি ইনপুট ট্যাক্স ক্রেডিট ততক্ষণ পর্যন্ত নিতে পারবেন না যতক্ষণ পর্যন্ত না ব্যাংক গ্যারান্টিটা কি হয়, রিলিজ হচ্ছে। বুঝতে পারছি কি? যখন ব্যাংক গ্যারান্টিটা রিলিজ হবে, ক্লিয়ার হয়ে যাবে, তার মানে কি আপনার ডিউটিটা পেমেন্ট শেষ এবং আপনার অ্যাসেসমেন্ট কমপ্লিট, তাহলে তখন আপনি আবার ভ্যাটের অ্যামাউন্টটা নিশ্চিত, তখন আপনি এটা ইনপুট ট্যাক্স ক্রেডিট নিতে পারবেন। বুঝতে পারছি? জি স্যার জি স্যার ওকে। তারপর বলছে যে 4.3 যদি আপনি কি না করেন, ডিক্লেয়ার না করেন, তারপর যদি আপনি কি করেন 7.5% কম বেশি হয়েছে, আপনি নতুন করে 4.3 দেন নাই, তাহলে কি হবে? এটাও পাওয়া যাবে না। এই যেখানে বলা আছে। আর এখানে কয়েকটা জিনিস, এই যে প্যাসেঞ্জার ভেহিকেল, প্যাসেঞ্জার ভেহিকেল বলতে কি বোঝায়? যাত্রী পরিবহন নাকি? যাত্রী পরিবহন কয়েকটা এক্সাম্পল বলেন তো যাত্রী পরিবহনের। ওভারভ্যান, ও সরি, বাস বাস, শ্যামলী পরিবহন, হানিফ পরিবহন, এনা পরিবহন,
সোহাগ পরিবহন এগুলো হচ্ছে যাত্রী পরিবহন নাকি? Starline. এই স্টারলাইন, রাইট, ফেনীবাড়ি নিশ্চয় বোঝা যাচ্ছে। হ্যাঁ, স্টারলাইন আমার ক্লায়েন্ট। তো এই আপনার এই যাত্রী পরিবহনের ক্ষেত্রে বলছে, এই যে আমরা অনেক সময় কি করি, প্যাসেঞ্জার ভেহিকেল ইম্পোর্ট করি না, মাইক্রোবাস, বাস এগুলো ইম্পোর্ট করা হয় না? ইয়েস স্যার। তো সেই ক্ষেত্রে ইম্পোর্ট দুইটা কারণ হতে পারে। একটা হচ্ছে আমি ইম্পোর্ট করলাম, আমার কি আছে, যাত্রী পরিবহন বিজনেস আছে, সেটার জন্য আমি গাড়ি ইম্পোর্ট করলাম, এটা হতে পারে। আরেকটা হচ্ছে একজন ট্রেডার ইম্পোর্ট করে নিয়ে আসবে, এখানে লোকালি বিক্রি করবে, হইতে পারে না? জি স্যার। তো যিনি কিনে আনবেন বিক্রি করার উদ্দেশ্যে ট্রেডার হিসেবে, উনি ওই যে ইম্পোর্ট স্টেজে যে ভ্যাটটা দিয়ে আসছেন সেটার ইনপুট ট্যাক্স ক্রেডিট পাবেন না। কিন্তু যিনি এই যাত্রী পরিবহন মানে এই গাড়িটা দিয়ে যাত্রী পরিবহন করেন, বিজনেস করেন, তার ব্যবসা এটাই, এমনা পরিবহন, শ্যামলী পরিবহন, এগুলা সোহাগ পরিবহন, স্টারলাইন, তাদের ক্ষেত্রে ওই ইম্পোর্ট করে গাড়িটা কেনার ক্ষেত্রে যে ভ্যাটটা দিয়ে আসছে সেটা সেই ইনপুট ট্যাক্স ক্রেডিট পাবে। ওটার জন্য যদি স্পেয়ার পার্টস কিনে সেটাতে যদি ভ্যাট দিয়ে থাকে তাহলে সেটা সেই ইনপুট ট্যাক্স ক্রেডিট পাবে। তারপর রিপেয়ার মেইনটেন্যান্সের সাথে রিলেটেড যদি এরকম কিছু থাকে ওগুলো সে কি পাবে, ইনপুট ট্যাক্স ক্রেডিট পাবে। তার মানে যিনি যাত্রী পরিবহন বিজনেস করবেন তার ক্ষেত্রে ইনপুট ট্যাক্স ক্রেডিট অ্যালাউড। ক্লিয়ার? জি স্যার। এবার আসেন, আমরা যে বিভিন্ন অ্যামিউজমেন্ট পার্ক অথবা বসুন্ধরা সিটিতে গেলে টগি ওয়ার্ল্ড আছে না একটা, জি স্যার। আছে কিনা? বিভিন্ন আপনার শিশু পার্ক, বিভিন্ন ধরনের অ্যামিউজমেন্ট পার্ক আছে না বাংলাদেশে? জি স্যার। তো ওইসব পার্কে কি হয়, ওরা এরকম এন্টারটেনমেন্টের জন্য বিভিন্ন টয়স বা ইকুইপমেন্ট গুলো কিনে নিয়ে আসে, রাইডস গুলো কিনে নিয়ে আসে, এটা টিকেটের মাধ্যমে লোকজন কমার্শিয়ালি এটা ইউজ করে নাকি? জি স্যার। এটা একরকম হইতে পারে। আরেকটা হচ্ছে একটা প্রতিষ্ঠান কি করতেছে, ইম্পোর্টার হিসেবে এটা ইম্পোর্ট করতেছে, ইম্পোর্ট করে নিয়ে এসে ওই যারা অ্যামিউজমেন্ট পার্ক বিজনেস করে তাদের কাছে বিক্রি করতেছে। দুই রকম হইতে পারে না? জি স্যার। সেই ক্ষেত্রে যিনি অ্যামিউজমেন্ট পার্কে এই এন্টারটেনমেন্ট টয়স বা রাইডস গুলা ইউজ করে ব্যবসা করছেন তিনি কি পাবেন, ইনপুট ট্যাক্স ক্রেডিট পাবেন। কিন্তু যিনি ইম্পোর্ট করে নিয়ে আসলেন, আইনা এটা বিক্রি করলেন, তিনি ওইটা ইনপুট ট্যাক্স ক্রেডিট পাবেন না। বুঝতে পারছি কি? জি স্যার। ওকে। তারপর বলছে এই যে ঢাকা ক্লাব, চিটাগং ক্লাব, রোটারি ক্লাব, নানান ধরনের ক্লাব আছে না, উত্তরা ক্লাব, গুলশান ক্লাব, ওই ক্লাবে প্রত্যেক বছর একটা সাবস্ক্রিপশন দিতে হয় নাকি? ক্লাবে মেম্বারশিপ ফি দিতে হয় না ক্লাবে? জি স্যার। জি স্যার। ওই মেম্বারশিপ ফির উপর একটা ভ্যাট আছে, কি আছে? ঠিক আছে। ভ্যাট আছে। ওই ভ্যাটটাকে আপনি ইনপুট ট্যাক্স ক্রেডিট হিসেবে কি করতে পারবেন না, নিতে পারবো না। নিতে পারবেন না। এবার আসেন ট্রান্সপোর্ট সার্ভিস। এর আগে বলছিলাম প্যাসেঞ্জার ভেহিকেল। ট্রান্সপোর্ট সার্ভিস বলতে কি বোঝায়? পরিবহন। কি পরিবহন? গুডস, পণ্য পরিবহন। কি বোঝাবে? পণ্য পরিবহন। আমরা ফার্স্ট শিডিউলের সেকেন্ড পার্টে আমরা একটা জায়গায় দেখেছিলাম না, পণ্য পরিবহন ভ্যাট এক্সেম্পটেড, ব্র্যাকেটে চারটা কথা বলা ছিল, শিপিং এজেন্ট, ফ্রেট ফরওয়ার্ডার, কুরিয়ার সার্ভিস এবং ট্রান্সপোর্ট কন্ট্রাক্টর, এইগুলো বাদ দিয়া এরকম লেখা ছিল না? জি স্যার। ওই জায়গাটার সাথে এখানে লিঙ্কেজটা আছে। পণ্য পরিবহন সেবা যারা করে দেয় তাদের ক্ষেত্রে তারা 80% পর্যন্ত ইনপুট ট্যাক্স ক্রেডিট পাবে। কত পার্সেন্ট পর্যন্ত? 80%। ওকে। এখন দেখেন তো এই পণ্য পরিবহন কারা করে? স্যার আরেকবার বলবেন আমি একটু বলি পণ্য পরিবহন ইনপুটটা। বলতেছি। পণ্য পরিবহন সাউন্ড আসতেছে কেন কার এখান থেকে? আপনি যখন ইনপুট পণ্য পরিবহন সেবা এর ক্ষেত্রে যেটা এক্সাম্পটেডের ক্ষেত্রে কি ইনপুট ট্যাক্স ক্রেডিট পাওয়া যাবে? না স্যার। পাওয়া যাবে না। না স্যার। তাহলে এক্সেম্পশন ছাড়া কয়টা নাম ছিল? চারটা নাম ছিল না? জি। এই বাম পাশে দেখেন নিচে লেখা আছে শিপিং এজেন্ট, ফ্রেট ফরওয়ার্ডার্স, কুরিয়ার সার্ভিস এবং ট্রান্সপোর্ট কন্ট্রাক্টর। এদের ক্ষেত্রে তাহলে কি ভ্যাট প্রযোজ্য নাকি? আউটপুট ভ্যাট। জি স্যার। আর অন্যদের ক্ষেত্রে কি হবে? ভ্যাট এক্সেম্পটেড। ভ্যাট এক্সেম্পটেডের ক্ষেত্রে তো ইনপুট ট্যাক্স ক্রেডিট নাই। তাহলে এই যে চারজন ভ্যাট দিচ্ছে এটা যদি স্ট্যান্ডার্ড রেটে ভ্যাট দেয় তাহলে তারা কি করতে পারবে? ইনপুট ট্যাক্স ক্রেডিট 80% পর্যন্ত নিতে পারবে। বুঝতে পারছি না পারি নাই? জি স্যার। ক্লিয়ার? স্যার 100% না হয় 80% কেন হলো তাহলে? এটা এনবিআর এর মন চাইছে, ওরা এটা আইনে দিছে।
ওদের কোনো একটা অ্যাসেসমেন্ট নিশ্চয়ই আছে। তারা যখন আইন ড্রাফট করে তখন তো তাদের মাথায় একটা কি ছিল, থিঙ্কিং ছিল, তাদের হয়তো বেসিস আছে কোনো। জি স্যার। হয়তো তারা মনে করছে যে বাকি 20% তাদের ভ্যালু এডিশন কি, হ্যাঁ এটা ইনপুট ট্যাক্সটা তার 80% বাকিটা ধরছে হয়তো তার ভ্যালু এডিশন, এটা তাদের মাথায় হয়তো কিছু একটা আছে। আচ্ছা আবার ডকুমেন্ট কি কি লাগবে এটা তো আগেও আলোচনা করেছিলাম। বিল অফ এন্ট্রি যদি ইম্পোর্ট করেন সেই বিল অফ এন্ট্রি লাগবে এবং সেখানে আপনার বিন নাম্বার এবং ঠিকানা দিয়ে উল্লেখ থাকতে হবে আপনার প্রতিষ্ঠানের নাম সহ। আর সাপ্লাইয়ের ক্ষেত্রে আপনি 6.3 এর মাধ্যমে সাপ্লাই করতে হবে। আর যদি ইম্পোর্ট সার্ভিস ইম্পোর্ট করেন সেই ক্ষেত্রে আপনি যে এটার এগেইনস্টে ভ্যাটটা পেমেন্ট করেছেন সেটার ট্রেজারি চালানের কপি লাগবে। আর এই যে দেখেন আমরা যে বাসায় গ্যাস ব্যবহার করি, মানে যেটা তিতাস গ্যাস বলেন যে গ্যাস বলেন, পাইপলাইনে যেটা, পানি, ইলেকট্রিসিটি, ব্যাংক, ইন্স্যুরেন্স, পোর্ট এবং টেলিফোন, এগুলোর ক্ষেত্রে কি আমরা 6.3 পাই? জি না। তাহলে ওদের মতো করে একটা ফরম্যাট আছে, ওই ফরম্যাটে আমাদেরকে বিল করে নাকি? জি। তো বলছে যে এদের ক্ষেত্রে যেহেতু আপনাকে বলছে যে 6.3 না থাকলে আপনি কি পাবেন না, ইনপুট ট্যাক্স ক্রেডিট পাবেন না নাকি? তাহলে এখানে দেখেন এদের যেহেতু 6.3 নাই, আপনি সাপ্লাই ভাবে নিচ্ছেন না, তাহলে এখানে কমপ্লায়েন্স কি হচ্ছে? হচ্ছে না। হচ্ছে না। সেক্ষেত্রে বলছে যে এই 7টা সার্ভিসের ক্ষেত্রে কি লাগবে না, 6.3 লাগবে না। লাগবে না। ওদের ইনভয়েসের মধ্যে আপনার প্রতিষ্ঠানের নাম, ঠিকানা, বিন, এগুলা ঠিকানা যদি থাকে তাইলে চলবে, ওদের ফরম্যাটে হবে। এটাকে আপনার ওদের বিলটাকেই 6.3 হিসেবে কনসিডার করা হবে। এখন মনে করেন আপনি যদি ইনপুট ট্যাক্স ক্রেডিট নেওয়ার জন্য যত ধরনের কমপ্লায়েন্স আছে সেখানে যদি আপনি ইরেগুলারিটিস করেন তাহলে ফাইন হবে না? জি। সেক্ষেত্রে মনে রাখতে হবে যদি এমন হয় যে আমরা কি করেছি, যে ইরেগুলারিটিস করলাম এটার কারণে কোনো ভ্যাট ফাঁকি হয় নাই, কি হয় নাই, কোনো ভ্যাট ফাঁকি হয় নাই, শুধুমাত্র নিয়মের কি লঙ্ঘন হয়েছে, তাহলে সেই ক্ষেত্রে 10,000 টাকা পর্যন্ত, 10,000 টাকা জরিমানা। কত জরিমানা হবে? 10,000। আর যদি কোনো ভ্যাট ফাঁকির সাথে রিলেটেড, ভ্যাটের অ্যামাউন্টের সাথে রিলেটেড থাকে সেক্ষেত্রে যেই পরিমাণ ভ্যাটের ইস্যুজ তার সমপরিমাণ। এটা হলো 2021-22 এবছরের আইন। গত বছর পর্যন্ত ছিল এটা ডাবল ছিল, কি ছিল, ডাবল ছিল, তাই না? জি। ওকে, এবার আসেন পার্শিয়াল ইনপুট ট্যাক্স। এটা শব্দের মধ্যেই তো বুঝতেছেন পার্শিয়াল কেন বলতেছে। তার মানে হচ্ছে আপনি যতটুকু ইনপুট ট্যাক্স ক্রেডিট নিতে পারার কথা ততটুকু নিতে পারবেন, নিতে পারতেছেন না, কম নিতে হচ্ছে, তাই না? কখন কম নিতে হয় দেখেন, আপনি মনে করেন এটা কি একটা এক্সাম্পল, আমি মনে হয় ম্যাথ আছে, আমি একটু দেখাই, সরি একটু খেয়াল করি, সামনে দেখা যাচ্ছে স্ক্রিনে? জি। এই ম্যাথ দিয়ে বুঝাই তাহলে আর থিওরিক্যালটা পড়া লাগবে না নাকি? জি স্যার। ধরে নিলাম যে আপনি কোন একটা ট্যাক্স পিরিয়ডে 80,000 টাকার ভ্যালু অফ সাপ্লাই, কত, 80,000 টাকার ভ্যাট ছাড়া মূল্য আপনি সাপ্লাই দিচ্ছেন, যার মধ্যে 20,000 টাকা হচ্ছে এক্সেম্পটেড সাপ্লাই আর 60,000 টাকা হচ্ছে কি ট্যাক্সেবল সাপ্লাই। তাহলে 20,000 টাকা যেটা এক্সেম্পটেড এটার উপর কি আপনি ইয়ে পাবেন, ইনপুট ট্যাক্স ক্রেডিট পাবেন? না স্যার, পাবেন না। তাহলে পাবেন 60,000 উপর, কিন্তু আপনি তো বিক্রি করছেন কত, 80,000। তো সেখানে ইনপুট হিসেবে র মেটেরিয়াল যা যা লাগে সবই তো ব্যবহার করছেন, যার মধ্যে আপনি 20,000-এর এগেইনস্টে পাবেন না, 60,000-এর এগেইনস্টে পাবেন। এই তো ব্যাপারটা এরকমই তো নাকি? জি স্যার। এই যে 80,000 টাকা আপনি সেলস করলেন, এটার জন্য ইনপুট যেটা ছিল সেটার ট্যাক্স ছিল 7,500। কত ছিল? 7,500। তার মানে আমি ধরে নিলাম যে ইনপুট হিসেবে ছিল 50,000, তার উপর 15% দিলে কত আসে? 7,500 আসে না? জি স্যার। ইনপুট ট্যাক্স ধরে নিলাম 7,500। এই 7,500 80,000 সেলসের এগেইনস্টে, কিন্তু আমি তো 80,000 পুরোটার উপর 7,500 পুরোটা পাবো না, পাবো তো 60,000-এর। তাহলে 7,500-কে 80,000 দিয়ে ভাগ করব, 60,000 দিয়ে গুণ করব, তাহলে 5,625 টাকা আসবে। বুঝতে পারছি কি? জি স্যার। ওই নিয়মে 80,000-এর এগেইনস্টে ইনপুট ট্যাক্স ক্রেডিট ছিল 7,500, 1 টাকার জন্য কত, আর নাকি 60,000-এর উপর কত পাবো, তাহলে তখন ওই নিয়মে করলে 5,625 টাকা। এটাকেই বলে পার্শিয়াল ইনপুট ট্যাক্স। বুঝতে পারছি? জি স্যার। যদি এটা থিওরিটিক্যালি বলতাম বোঝানো কঠিন হইতো না? জি। ওকে স্যার স্যার।
স্যার এখন এখানে একটু বিষয় ছিল স্যার, এই যে এক্সেমটেড সাপ্লাই, এখন যদি হুম। এখানে স্যার রিডিউস রেট হয়, আপনার বাড়ি কোথায়? যশোর। যশোর। আমরা আজকে ক্লাসে শুরু থেকে বলতেছিলাম যে ভাই, যে স্ট্যান্ডার্ড রেট আর জিরো রেট ছাড়া সকল ক্ষেত্রে এক্সাম্পটেড, তাহলে একই কথা হবে। ওটার উপর কি আপনি ইনপুট ট্যাক্স ক্রেডিট পাবেন? না স্যার, টার্গেটেড হলে সেম ক্যালকুলেশন হবে। বুঝতে স্যার পারছেন যদি আপনারা? জিরো রেট যদি হয়, জিরো রেট হলেও তাহলে স্যার ট্যাক্সেবল সাপ্লাইয়ের সাথে চলে যাবে। তো আমি তখন ধরে তাই বললাম, স্ট্যান্ডার্ড রেট আর কি জিরো রেটেড, ওই দুইটা আপনি এখানে আসবে। আপনি যেখানে যেটা বুঝার কথা সেখানে বুঝেন নাই বলে এখানে এসে কোশ্চেনটা আপনার আসছে। না এখন স্যার clear? এখানে, জি স্যার, এখানে স্যার আসলে এই ডেফিনিশনে স্যার এক্সেমটেড সাপ্লাই দেওয়া, তো আমরা স্যার এখানে স্যার প্রায় ভুল করি আর কি। বিডিএস আমরা এখানে আমি ডেফিনিশন বলি, এক্সাম্পল সাপ্লাইটা জাস্ট এক্সাম্পল হিসেবে আনছি, এখানে ডেফিনিশন কোথায় দিলাম? আমি জাস্ট একটা এক্সাম্পল দিলাম, আর একটা ম্যাথ করাচ্ছি এখানে, তো কোনো আইন পড়াচ্ছি না আপনাকে। ট্রাঙ্কেটেডের কথা বলা আছে, দেখবেন যে সেকশন 46 ভালো করে উপরে পড়বেন, দেখবেন যে লেখা আছে স্ট্যান্ডার্ড রেট ব্যতীত অন্য কোন রেট থার্ড শিডিউলে আছে, এরকম কোনটার ক্ষেত্রে কি পাওয়া যাবে না? ইনপুট ট্যাক্স ক্রেডিট পাওয়া যাবে। ভালো করে পড়েন সেকশন 46। আর এখানে বলছে যে সাপ্লাই মেড ইন বাংলাদেশ, যদি বাংলাদেশে সাপ্লাই হয় থ্রো কন্ডাক্টিং ইকোনমিক অ্যাক্টিভিটিজ স্টেইং এট ফিক্সড প্লেস আউটসাইড বাংলাদেশ, বাংলাদেশের বাইরে বসে যদি কেউ বাংলাদেশে সাপ্লাই দেয় তাহলে সেটা কি হবে? উইদিন বাংলাদেশ সাপ্লাই হিসেবে কনসিডার করা হবে? হবে না। এটা আমরা কিন্তু আমাদের দ্বিতীয় ক্লাসে পড়েছিলাম, যে যদি বাংলাদেশের কোনো ভৌগোলিক এরিয়ার মধ্যে থেকে কি করে সাপ্লাই দেয়, তাহলে সেটাকে কি করবে? সাপ্লাই উইদিন বাংলাদেশ হিসেবে কনসিডার করা হবে। সেই ক্ষেত্রে তখন আপনি এইটার ওই যে এ মানে হচ্ছে কি টোটাল সাপ্লাই, আর টি মানে হচ্ছে কি ট্যাক্সেবল সাপ্লাই, তাহলে এটার ক্ষেত্রে যেহেতু দেশের বাইরে থেকে হচ্ছে, বাংলাদেশে কি এটার ইম্প্যাক্ট কি আছে? না, এই জন্য ওই দুটো ক্যালকুলেশনে এই সাপ্লাইটা আসবে না। এই আর এই দেখেন ডেফিনেশনে আমি একটু আগে আপনি যেটা বলছেন যে ট্যাক্স রেটের কথা, আমি একটু দেখাচ্ছি। এই দেখা যাচ্ছে এটা জি স্যার। কি বলা আছে, ভ্যাট ইজ বিলো 15% অর ফিক্সড। ফিক্সড মানে কি ফিক্সড রেট নাকি? ফিক্সড রেট আছে না? ফিক্সড অ্যামাউন্ট কোথায় আছে? স্পেসিফিক অ্যামাউন্ট। রাইট। যেগুলো আমরা বললাম এই যে 80%, এগুলো আইনে যেভাবে আছে এটা এখানে আছে। আমরা আলোচনাগুলো শেষ করে ফেলছি। এই দেখেন লাস্টে দেখেন এই যে ব্যাংক, ইন্স্যুরেন্স, পোর্ট, এই তিনটা সবুজ কালার করা আছে। কি কালার করা আছে? সবুজ। কেন করা আছে? কারণ এটা নতুন এই add বছর আইনে চেঞ্জেস হয়েছে, তাই না? এই জন্য এটা। আর দেখেন এই যে সি নাম্বারটা একদম রেড কালার, তার মানে হচ্ছে এখান থেকে চলে গিয়ে কোথায় চলে গেছে? কম্বাইন্ডার নাই। নাই, রাইট, কম্বাইন নাই, ঠিক বলছেন। এই পার্শিয়াল ইনপুট ট্যাক্সের এখানে আইনে যেভাবে বলছে এটা বুঝতে গেলে অনেক কঠিন। আমি যে ম্যাথটা দিলাম এইভাবে পড়লে আপনার জন্য কি সহজ। আর এখানে বলছে যে ওই যে আপনার কতটুকু ট্যাক্সেবল টোটাল সেলসের মধ্যে, এটা একটা ফ্র্যাকশন বাইর হয় না ভাগ করলে? 60,000 কে যদি আমরা 80,000 দিয়ে ভাগ করি তাহলে কি একটা ফ্র্যাকশন আসে না? হ্যালো, আমরা কি করছিলাম 7,500 ডিভাইড বাই 80 গুণন 60 দিলাম না? তো এই 7,500 গুণ দিয়ে উপর যদি 60,000 নিচে 80,000 দেয় তাহলে 60,000 ডিভাইড বাই 80,000 একটা ফ্র্যাকশন আসবে না? জি স্যার। ওই ফ্র্যাকশনটা ওই যেটা করতে হবে, এটা যে ফ্র্যাকশনটা আসে, ফ্র্যাকশনটা বলছে যদি 0.9 এর বেশি হয় তাহলে সেক্ষেত্রে রাউন্ড করে 1 ধরতে হবে, আর 0.1 এর চেয়ে যদি কম হয় তাহলে এটা 0 ধরতে হবে। এখানে একটু বলা ছিল।
আর বাকিগুলো আমরা রিটার্নটা অনলাইনে দেখাবো, সেখানে এগুলো অ্যাডজাস্টমেন্ট গুলো দেখা দিতে পারবো। আর এই অ্যাডজাস্টমেন্ট গুলো তো আমরা জানি যে ইনক্রিজিং অ্যাডজাস্টমেন্ট কখন হয়, ডিক্রিজিং অ্যাডজাস্টমেন্ট কখন হয়, জানি না স্যার? জি স্যার। ওকে, এটা আমরা রিটার্নে দেখে ফেলবো শর্টকাট। এটা এই যে দেখেন, এক্সপোর্টটা আমরা কোথায় দেখছি যে যদি এক্সপোর্ট হয় সেই ক্ষেত্রে সেটা ইনপুট ট্যাক্স ক্রেডিট নেওয়া যাবে। সবুজ কালার করা ছিল আইনে, দেখাবো কোথায় কোথায়, এই যে দেখেন সবুজ কালার করা আছে না আই নাম্বারে, জি স্যার। এল এ, হ্যাঁ। এটা আগে এখানে ছিল না, আগে এটা কোথায় ছিল, এই যে এখানে ছিল অ্যাডজাস্টমেন্ট ডিক্রিজিং, এটাতে ডিক্রিজিং অ্যাডজাস্টমেন্টে ছিল, কোথায় ছিল, এই যে লাল কালার করা দেখছেন। এই বছর এখান থেকে বাদ দিয়ে ওই ইনপুট ট্যাক্স ক্রেডিট নিয়ে যাওয়া হয়েছে, মানে সেকশন 48 থেকে সেকশন 46 এ নেওয়া হয়েছে। ইফেক্ট তো সেম তাই না? ইফেক্ট সেম, কিন্তু ঘটনাটা দেখেন, আপনি ইনপুট হিসেবে যেটা ইউজ করেন সেটা যেটা অ্যাডজাস্টমেন্ট সেটা তো ইনপুট ট্যাক্স ক্রেডিট বলেন, এটা তো ডিক্রিজিং অ্যাডজাস্টমেন্ট বলবেন না, রাইট? না স্যার। জি এইটা একটু টেকনিক্যাল সমস্যা ছিল, এটাকে এবার অ্যাডজাস্টমেন্ট এটা ঠিক করে দেওয়া হয়েছে। ক্লিয়ার? জি স্যার। ওকে, এরপর বলছে যে আমরা সেলস করলে কি হয়, ইনপুট ডেবিট নোট হয়, ক্রেডিট নোট হয়, তো সেই ক্ষেত্রে যদি ডেবিট নোট হয়, বলছে যে ডেবিট নোট পাওয়ার 2 কর মেয়াদের মধ্যে কি করতে হবে, সেটা আপনি রিটার্নের মাধ্যমে ডিক্রিজিং অ্যাডজাস্টমেন্ট নিতে পারবেন। আচ্ছা, এবার আসেন, আপনি বিক্রি করলেন, বিক্রি করার পর যদি ফেরত আসে তাহলে কি হবে, ডেবিট নোট। ফেরত আসলে ক্রেডিট নোট। আর যদি যিনি পারচেজার তার জন্য ডেবিট নোট, তার জন্য কি ডেবিট ডেবিট নোট। উল্টা, হ্যাঁ, ক্রেডিট মানে সেলস কমে যাবে, ক্রেডিট নোট মানে সেলস কমে যাবে, ডেবিট নোট মানে সেলস বেড়ে যাবে। ক্লিয়ার? জি দুইটার ক্ষেত্রে একই, ওই যে 2 কর মেয়াদের মধ্যে অ্যাডজাস্টমেন্ট নিতে হবে। আচ্ছা, এবার আসেন, আপনি মনে করেন ডেবিট নোট পাইলেন না, এখন দেখা গেল যে উনি যদি রেজিস্টার্ড পারসন হন তাহলে না উনি রিটার্নে অ্যাডজাস্টমেন্ট করবেন নাকি? জি স্যার। আর যদি রেজিস্টার্ড পারসন না হন, ভ্যাট রেজিস্টার্ড নাই, তাহলে তো এটার কিছু কোনো লাভ নেই। কোনো লাভ নাই। The recipient of supply is not a registered person. In that case, the supplier refunds excess value added to the receiver. সেই ক্ষেত্রে কি করবে, সহজ হিসাব দেখেন, আপনি হয়তো 1 লক্ষ টাকার পারচেজ করেছেন, কত লক্ষ টাকার, 1 লাখ। 1 লাখ। তো 1 লাখ টাকার 15% ভ্যাট যদি হয় তাহলে কত টাকা আসে ভ্যাট, 15,000। 15,000। তো আপনি সেখান থেকে মনে করেন 60,000 টাকার সাপ্লাই ফেরত দিয়েছেন, ডিউ টু কোয়ালিটি সমস্যা ছিল। কি সমস্যা ছিল? কোয়ালিটি সমস্যা ছিল। তাহলে আপনি আসলে বাস্তবে কত টাকার পারচেজ করলেন? 40,000 টাকা না? জি স্যার। তো 40,000 টাকার 15% হলে কত হবে? 6,000 নাকি? জি স্যার। জি স্যার, 6,000। 6,000, কিন্তু আপনি তো ভ্যাট দিয়ে রাখছেন কত টাকা? 15,000। 15,000। তাহলে বাকি টাকা আপনি বেশি দিয়ে রাখছেন না? জি। এখন যদি আপনার রিটার্ন থাকতো তাহলে না আপনি রিটার্ন অ্যাডজাস্টমেন্ট নিতেন, ক্রেডিট নোট দিয়ে, ডেবিট নোট দিয়ে যা করা করতেন। কিন্তু এখন যেহেতু আপনি রেজিস্টার্ড পারসন না, কিন্তু আপনি যেটা কিনেন নাই ওটার জন্য কি গভর্নমেন্টকে ভ্যাট দিবেন? অবশ্যই না স্যার। তাহলে এটা কি যুক্তিসঙ্গত হয়? হয় না। যেটা না, আপনি স্যার। কনজাম্পশন করবেন সেটার আপনি ভ্যাট দিবেন, যেটা কনজাম্পশন করবেন না সেটা কি ভ্যাট দিবেন? না না স্যার। স্যার। আপনার নালে রিটার্ন নাই, কিন্তু যার কাছ থেকে কিনছেন সাপ্লায়ার, তার তো রিটার্ন আছে নাকি? আচ্ছা স্যার। সে তো এটা ঠিকই অ্যাডজাস্টমেন্ট নিবে। তো নিলে আলটিমেটলি কি হবে, সে বেনিফিটটা নিল, আপনার কাছ থেকে টাকা নিল, লাভবান কি হবে? সে হবে টাকাটা, তাহলে সেই হবে যার কাছ থেকে কিনছি ওনার কাছ তাহলে থেকে যাবে। গভর্নমেন্টও হইলো না, আপনি মাঝখান দিয়া সে লাভবান হইলো। সেক্ষেত্রে বলছে যে কি করতে হবে, সাপ্লায়ারের কাছ থেকে সে, সাপ্লায়ার তাকে কি করবে, এই ভ্যাটের যে টাকাটা, ওই যে মাঝখানে যে ডিফারেন্স 9,000 টাকা, এটা আপনি সাপ্লায়ারের কাছ থেকে পেয়ে যাবেন, সাপ্লায়ার আপনাকে দিয়ে দিবে। এই যে আপনাকে দিল অ্যাকাউন্ট পে চেকের মাধ্যমে, এটা প্রুফ সহ সাপ্লায়ার তখন কি করবে, এটা সে তখন আবার তার রিটার্নে অ্যাডজাস্টমেন্ট নিতে পারবে। কিভাবে পারবে? কারণ তার তো ক্রেডিট নোট আছে না? আচ্ছা স্যার। ক্রেডিট নোট দিলে তো সে রিটার্নে অটোমেটিক অ্যাডজাস্ট হয়ে যাচ্ছে। কিন্তু যদি সে আপনাকে টাকাটা ফেরত না দেয়, টাকাটা আপনি পাইলেন না, টাকাটা তার ঘরে রয়ে গেল, সে কিন্তু ঠিকই অ্যাডজাস্টমেন্ট নিল নাকি? তখন তো সে প্রুভমেন্ট পাবে না স্যার। হ্যাঁ,
প্রুভমেন্ট পাবে না, যদি টাকাটা আমাকে ফেরত না দেয় তাহলে তো স্যার উনি রিটার্নের সাথে ওই যে আমাকে যে ফেরত দিছে সেটা প্রুভমেন্ট দিতে পারবে না। হ্যাঁ, এই যে পেমেন্ট করলে সেটা ক্ষেত্রে বলছে কি করতে হবে, তার প্রুফটা লাগবে। ওকে, জি স্যার। তাহলে আপনি যদি রেজিস্টার নাও হন তাহলে আপনার ওই বাড়তি ভ্যাটের টাকাটা ফেরত পাওয়ার সুযোগ আছে না? কার কাছ থেকে নেবেন? আচ্ছা স্যার। আপনার সাপ্লায়ারের কাছ থেকে নেবেন। এবার আসে আমরা বিক্রি করলাম, বিক্রি করার পরে মনে হয় আপনি ঢাকা থেকে খুলনা যাবেন, ট্রেনে কিসে যাবেন? খুলনা। খুলনা। তো ট্রেনের টিকিট কাটার পর বা বিমানের টিকিট করলেন, এমন হয় না যে আমরা 2-3 দিন আগে বা 4 দিন আগে টিকিট বুঝতে পারলেন যে আপনি যেতে পারবেন না, আপনি টিকিটটা কি করেন, ক্যান্সেল করেন না? জি স্যার। ক্যান্সেল করলে সে আপনাকে কি পুরো টাকাটা দিয়ে দেয়? একটা পার্সেন্টেজ না। কেটে রাখে। যদি পুরো টাকাটা দিয়ে দেয় তাহলে কোনো সমস্যা নাই, সে তখন তার রিটার্নে সেলস ক্রেডিট দিয়ে অ্যাডজাস্টমেন্ট নিবে, ঠিক আছে? এখন যদি আপনার 1 লক্ষ টাকার সেলস ছিল, সেখান থেকে আপনি যখন পুরো সেলসটা ফেরত দিলেন, ক্যান্সেল হইলো, তখন সে আপনার ওই 1 লক্ষ টাকা পুরোটা ফেরত দেয় না আপনাকে, সে 10,000 টাকা কেটে রাখছে, বাকি 90,000 টাকা আপনাকে ফেরত দিচ্ছে। তাহলে সেক্ষেত্রে কি হবে, সে 1 লক্ষ টাকার ডিক্রিজিং অ্যাডজাস্টমেন্ট নিবে ক্রেডিট নোটের মাধ্যমে, আর বাকি 10,000 টাকা কি করবে, আপনার কাছ থেকে যে নিল এটা তার ইনকাম হিসেবে ট্রিট হবে, সেটার উপর সে ভ্যাট দিবে। বুঝতে পারছি কি? জি স্যার। ক্লিয়ার? জি। এবার আসেন, অনেক সময় এরকম হয় না যে আমি বিক্রি করলাম, বাকিতে টাকা পাওয়া যাচ্ছে না এরকম হয় না? জি। তো সেই ক্ষেত্রে বলেছে যে যদি ওই আপনি যে ট্যাক্স পিরিয়ডে সাপ্লাই দিয়েছিলেন সেই ট্যাক্স পিরিয়ড থেকে যদি 12 মাস পার হয়ে যায়, কত মাস? 12 মাস। 12 মাস। 12 মাস পার হওয়ার পরেও যদি আপনি টাকা না পান, হ্যাঁ, সেই ক্ষেত্রে এটা যদি আপনি প্রমাণ করতে পারেন যে না আমি সাপ্লাই দিয়েছিলাম, 12 মাস হয়ে গেছে, আমি এটার টাকা পাইনি, অনাদায়ী হয়ে গেছে, তাহলে সেক্ষেত্রে এটা যদি প্রুফ করতে পারেন, এখন মনে করেন আমাদের যে ফিনান্সিয়াল স্টেটমেন্ট অ্যাকাউন্টসে আমরা যদি কোনো টাকা না পাই, সেই ক্ষেত্রে ফিনান্সিয়াল স্টেটমেন্ট করার সময় আমরা কি করি? রাইট অফ। রাইট অফ করি। রাইট অফ করলে কোথায় থাকবে? ফিনান্সিয়াল স্টেটমেন্টে দেখাইতে হবে না আমাকে? জি স্যার, পিএনএল এ থাকবে। তাহলে আপনার অডিট রিপোর্টের মধ্যেই তো অ্যাকাউন্টসের মধ্যে, অডিটেড অ্যাকাউন্টসের মধ্যেই তো কি থাকে, সেটা প্রুফটা থাকতেছে। জি স্যার। নাম্বার 1। নাম্বার 2 হলো আপনি যে তার কাছ থেকে টাকাটা পাচ্ছেন না, তাকে আপনি বিভিন্ন টাইমে কমিউনিকেট করেন নাই, চিঠি দিয়েছেন, মেইল দিয়েছেন, আছে না? জি। এটা একটা প্রমাণ। অথবা অডিট যখন হচ্ছে, অডিটর যখন ব্যালেন্স কনফার্মেশন পাঠাচ্ছে, সেখানে প্রমাণটা থাকতেছে না? জি। আপনি যদি প্রমাণ করতে পারেন যে এই টাকাটা আপনি আসলে পান নাই, আপনার ব্যাড ডেট হয়েছে, অ্যাকাউন্টসে যদি রিফ্লেক্ট দেখান, তাহলে সেই ক্ষেত্রে আপনি কি করতে পারবেন, এটা রিটার্নে ডিক্রিজিং অ্যাডজাস্টমেন্ট নিতে পারবেন, ঠিক আছে? জি। এবার আসেন কোথায় যাবেন, ওই যে নিচের দিকে দেখেন লাইনটা, দি রেসপন্সিবিলিটি অফ প্রুভিং এনি অ্যামাউন্ট রিমেইনস আউটস্ট্যান্ডিং, এটা যে বাকি আছে এবং এই টাকাটা আর পাচ্ছেন না, এটা প্রমাণ করার দায়িত্ব কার? আপনার নিজের, ঠিক আছে? ওই যে আমরা সেকশন 46 এ দেখেছিলাম না যে যদি ব্যাংকিং চ্যানেলের মাধ্যমে 1 লক্ষ টাকার বেশি হলে পেমেন্ট করলে কি না হয়, তাহলে সেক্ষেত্রে কি হবে, ইনপুট ট্যাক্স ক্রেডিট পাওয়া যাবে না। আপনি তো তখন কি করবেন, ওই যে সেলসটা হইলো সেটার ক্ষেত্রে তখন আপনি এটা এই ইনপুট ট্যাক্সটা যেটা আগে নিয়েছেন সেটা কি হবে, ইনক্রিজিং অ্যাডজাস্টমেন্ট দিতে হবে। কি দিতে হবে এটা আমরা রিটার্ন আজকে দেখাবো, ইনক্রিজিং অ্যাডজাস্টমেন্ট দিতে হবে। আর এটা তো আমরা জানি যে পার্সোনাল ইউজ কোডটা বলবো, যেটা আপনি সেলস করছেন না, আপনার স্টাফকে বা নিজে অথবা নিজের বাসায় কোনো গোস্ট নিয়ে গেছেন, সেক্ষেত্রে কি হবে, গভর্নমেন্টের ভ্যাট কি দিতে হবে না? জি। দিতে হবে। কোন রেটে দিব? ফেয়ার ভ্যালুতে, ভ্যালু সাপ্লাইয়ের ফেয়ার ভ্যালু ধরে তার উপর ভ্যাট দিতে হবে। আপনি হয়তো আপনার স্টাফকে ফ্যাক্টরি রেটে সাপ্লাই দিচ্ছেন, হ্যাঁ, কিন্তু আপনার ইনপুট আউটপুট কোএফিশিয়েন্ট যখন ডিক্লেয়ার করছেন 4.3, তো সেই ক্ষেত্রে ডিসকাউন্ট দিতে পারবেন, কিন্তু আপনার ইনপুট আউটপুটের নিচে হয়ে গেলে তখন কি ইনপুট ট্যাক্স ক্রেডিট নিতে পারবেন না। আর আপনি ফেয়ার ভ্যালু যেই রেটে বিক্রি করেন তার চেয়ে কমে যদি কোথাও দেন ডিসকাউন্টের ওরকম পলিসি ছাড়া, তাহলে সেক্ষেত্রে কি করতে হবে, আপনার ভ্যাট দিতে হবে।
ফেয়ার ভ্যালুর উপর ক্যালকুলেশন করে ভ্যাট দিতে হবে। আর কত টাকা পর্যন্ত স্যাম্পল ফ্রি স্যাম্পল দেওয়া যায়? 20,000 20,000 20,000। আর তো একটা শব্দ বলতে হবে, তো একটা কি শব্দ বলতে হবে? 20,000 ইন এ ফিসক্যাল fiscal year। ফিসক্যাল ইয়ার, ঠিক আছে। আচ্ছা এবার আসেন, এমন হয় না যে আপনি টার্নওভার ট্যাক্সের আওতায় ছিলেন, আগে ভ্যাটের রেজিস্ট্রেশন ছিল না, এখন আপনি ভ্যাটের রেজিস্ট্রেশন নিয়েছেন। আপনি হয়তো আগে প্রপার্টিশিপ ছিল বা বিজনেস ওই বড় ছিল না, আপনি চিন্তা করছেন যে এখন, তখন টার্নওভার ট্যাক্সের আওতায় ছিলেন, এখন আপনি চিন্তা করছেন যে আমি ভ্যাটের রেজিস্ট্রেশন করব, করছেন। তাহলে ওই সময়কার আপনার স্টক থেকে যেতে পারে না আপনার কাছে? জি স্যার। তো থাকলে ওই স্টকটা বিক্রি করবেন কখন? ভ্যাটের রেজিস্ট্রেশন হওয়ার পরে, রাইট? জি মনে করেন ডিসেম্বর 31 তারিখ পর্যন্ত যে স্টক ছিল, সেটা আপনি যখন 1 তারিখ, জানুয়ারি 1 তারিখে আপনি কি করলেন? ভ্যাটের রেজিস্ট্রেশন নিলেন। কার এখান থেকে সাউন্ড আসতেছে? মিস্টার ইসমাইল হোসেন, জি স্যার। আপনার এখান থেকে সাউন্ড বন্ধ করেন আপনি এটা। স্যার আমার তো আমি তো শুনতেছি ভাই, আমি তো নাম শো করছি, যেখানে সাউন্ড নাম শো করতেছে। তো সেই ক্ষেত্রে যেটা হবে, কোথায় বলছিলাম, হ্যাঁ, তো ডিসেম্বরের 31 তারিখ পর্যন্ত আপনি ছিলেন টার্নওভার ট্যাক্সের আওতায়, জানুয়ারি 1 তারিখে আপনি ভ্যাটের রেজিস্ট্রেশন নিয়েছেন, ঠিক আছে। তাহলে এখন জানুয়ারি 1 তারিখের পর থেকে আপনি যখন বিক্রি করবেন, বিক্রি করলে এটার উপর স্ট্যান্ডার্ড রেটে ভ্যাট দিবেন, রাইট? দেন আপনি ওইটার ইনপুট ট্যাক্স রেট নিতে পারবেন না? জি স্যার। পারবেন, কিন্তু আপনার আপনি তো জানুয়ারিতে পারচেজটা করেন না, করছেন কখন? আগে, ইয়েস স্যার। তাই না? তাহলে সেই ক্ষেত্রে বলেছে যে আপনি ভ্যাটের রেজিস্ট্রেশন হওয়ার পরে যে সেলসটা করবেন, সেটার স্টকটা বা পারচেজটা যদি, মানে সেটার পারচেজটা স্টক নাই, সেটার পারচেজটা যদি যে ডেটে আপনি রেজিস্ট্রেশনের তার পূর্ববর্তী 3 মাসের মধ্যে হয়, তার মানে আপনি জানুয়ারিতে 1 তারিখ যদি রেজিস্ট্রেশন নেন, ডিসেম্বর, নভেম্বর, অক্টোবর, নাকি অক্টোবরের আগের কোনো পারচেজের এগেইনস্টে আপনি ইনপুট ট্যাক্স ক্রেডিট নিতে পারবেন না। বুঝতে পারছি? জি স্যার। জি স্যার। মনে করেন আপনি বিক্রি করেছেন 1 লক্ষ কেজি, হ্যাঁ, যার মধ্যে অক্টোবরে ছিল 30,000 পারচেজ, নভেম্বরে ছিল 25,000, এরপরে ছিল ডিসেম্বরে 20,000, কত হলো? 55, 20, 75, নাকি? আর বাকি 25,000 ছিল অক্টোবরের আগের। তাহলে আপনি এই 75,000 পর্যন্ত কি পাবেন? ইনপুট ট্যাক্স ক্রেডিট পাবেন, আর আগেরটুকু পাবেন না। তাহলে কোথায় চলে গেলাম? আলটিমেটলি পার্শিয়াল ইনপুট ট্যাক্স ক্রেডিট চলে গেলাম না? জি স্যার। জি স্যার। বুঝতে পারছি? জি স্যার। এখানে বলছে যে যখন কমিশনার আপনাকে অ্যালাউ করবে ডিক্রিজিং অ্যাডজাস্টমেন্ট, অ্যালাউ করলে তারা কি বেশি করে না কম করে? কম করে। ওই ডিক্রিজিং অ্যাডজাস্টমেন্টের ক্ষেত্রে সর্বনিম্নটা ধরবে, আবার যখন আপনি ভ্যাট আউটপুট ভ্যাট দিবেন তখন কি সর্বোচ্চটা ধরবে। এটা সবসময় নিজের পক্ষে, নাকি? টার্নওভার ট্যাক্সের ক্ষেত্রে কি অ্যাডজাস্টমেন্ট নেওয়া যায়? জি না। নেওয়া যায় না। The commissioner shall within 2 months of receiving the application inform the about the amount of decreasing adjustment. এই যে এটা যে করবেন, এটা তো রেগুলার ঘটনা না, তাই না? এই যে টার্নওভার ট্যাক্স থেকে আপনি ভ্যাট রেজিস্ট্রেশন আসলেন, আপনি ডিক্রিজিং অ্যাডজাস্টমেন্ট নেবেন, সেটার ক্ষেত্রে কমিশনার বরাবর অ্যাপ্লাই করলে সে 2 মাসের মধ্যে আপনাকে কি করবে, কিভাবে ডিক্রিজিং অ্যাডজাস্টমেন্টটা নেবেন সেটার জন্য কি করবে, সে গাইডলাইন দিয়ে দিবে। দেন আপনি রিটার্নে অ্যাডজাস্টমেন্ট করে নেবেন। আমরা যখন রিটার্ন, আমাদের রেজিস্ট্রেশন হলে এমন হয় না যে আমরা রেজিস্ট্রেশন ক্যান্সেলেশনের সুযোগ আছে না? জি। আপনার পক্ষ থেকে হইতে পারে, আবার এনবিআর এর পক্ষ থেকে হইতে পারে না? যখন হবে আপনার ভ্যাট রেজিস্ট্রেশন যখন ক্যান্সেল হবে, তখন আপনার একটা ফাইনাল রিটার্ন সাবমিট করতে হবে না? জি। ওইটা মোশক কতর মাধ্যমে করব? 2.5। এই যে বিভিন্ন জায়গায় সেকেন্ড হ্যান্ড গুডস বিক্রি করে, নাকি? ইয়েস স্যার। আমরা ওই ডেফিনিশনের মধ্যে সেকেন্ড হ্যান্ড গুডস একটা ডেফিনিশন পড়েছিলাম না? সেখানে বলা ছিল সেকেন্ড হ্যান্ড গুডস বলতে
সবগুলোকে বুঝাবে যেগুলা সেকেন্ড টাইম বিক্রি হচ্ছে, হাত বদল হচ্ছে নাকি, সাপ্লাই হচ্ছে, এক্সেপ্ট কি কি, স্বর্ণ, রৌপ্য আর বিভিন্ন ধরনের যত ডায়মন্ড আছে, পাথর টাথর, এগুলো নাকি, মেটাল আইটেম, মেটাল এবং স্টোন, স্টোন দামি, ওগুলার ক্ষেত্রে কি হবে না, ওইটাকে সেকেন্ড হ্যান্ড গুডস হিসেবে কনসিডার করা যাবে না। যাবে না। এবার আসেন, এই বিভিন্ন জায়গায় দেখবেন যে সেকেন্ড হ্যান্ডের ফার্নিচার আপনার বিভিন্ন দোকানে ওরা কিনে আবার বিক্রি করে, এটাই তার ব্যবসা নাকি। সে কি করে, সেকেন্ড হ্যান্ড গুডস কিনছে আবার সেকেন্ড হ্যান্ড গুডস বিক্রি করছে, সে কি ডিলার অথবা ট্রেডার নাকি। Yes, sir. Pawn shop. জি স্যার, জি হ্যাঁ, স্যার। সে যদি সেকেন্ড হ্যান্ড গুডস কিনে এবং বিক্রি করে, এই ব্যবসা করে, তাহলে সে ওই কিনার বিক্রি করার সময় যে ভ্যাটটা দিবে, কেনার সময় যে ইনপুট হলো সেটা ইনপুট ট্যাক্স ক্রেডিট নিতে, এটা কি করবে সে, তখন এটা ডিক্রিজিং অ্যাডজাস্টমেন্ট নিবে, কি নিবে, ডিক্রিজিং অ্যাডজাস্টমেন্ট নিবে। কিন্তু যদি সে কি হয়, ইম্পোর্টার হয়, যে ডিলারটা বিক্রি করছে সে লোকালি এটা সেকেন্ড হ্যান্ড গুডস কিনে বিক্রি করছে না, সে ইম্পোর্ট করছে, কি করছে, ইম্পোর্ট করছে, তাহলে সে কি করতে পারবে না, তাহলে সে ডিক্রিজিং অ্যাডজাস্টমেন্ট নিতে পারবে না। পারবে না। ক্লিয়ার? জি স্যার। এনি রেজিস্টার্ড ও ইন্স্যুরেন্স, লাইফ ইন্স্যুরেন্স মানে আমরা যখন ফার্স্ট শিডিউল দেখেছিলাম সেখানে লাইফ ইন্স্যুরেন্স বীমার উপর কি ভ্যাট আছে? না স্যার, নাই। নাই স্যার। কিন্তু জেনারেল ইন্স্যুরেন্সের ক্ষেত্রে ভ্যাট আছে। 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 তো জেনারেল ইন্স্যুরেন্স ক্ষেত্রে যদি ভ্যাট থাকে তাহলে তার আউটপুটের উপর ভ্যাট আছে নাকি? জি। তো এই ইন্স্যুরেন্স কোম্পানির ক্ষেত্রে ইনপুট কোনটা বলেন তো? তার আউটপুট বুঝলাম, তার সার্ভিসটা প্রিমিয়ামটা তার আউটপুট, ভালো কথা, কিন্তু তার ইনপুট কি তাহলে? তার ক্লেম হয় না? ক্লেম হলে এটা সেটেলমেন্ট করতে হয় না? জি। এখন যদি এরকম ক্লেম হয় যে তার একটা গাড়ি পুড়ে গেছে, তো একটা গাড়ি রিপ্লেস করতে হবে, গাড়ি একটা কিনে দিতে হবে, তাহলে এই যে গাড়িটা কিনে দিল তখন একটা ভ্যাট দিতে হচ্ছে না? Yes, sir. ওই ভ্যাটটা এখানে তার জন্য হিসেবে, এটা তার জন্য ইনপুট ট্যাক্স হিসেবে কনসিডার হবে। কি বুঝতে পারছি? জি স্যার। যদিও বাস্তবে আমাদের দেশে কোনো ইন্স্যুরেন্স কোম্পানি একটাও খুঁজে পাবেন না যে এই ডিক্রিজিং অ্যাডজাস্টমেন্ট নিচ্ছে ইনপুটের জন্য। কেন খুঁজে পাওয়া যাবে না বলেন তো? সংখ্যা কম, এই নো জরিমানা দেয় এরকম কম। নো, ক্লিয়ার। এটার জন্য না, কারণ ম্যাক্সিমাম ইন্স্যুরেন্স কোম্পানি তার যে ইনকাম হয়, পলিসি হয়, সেখানে সে লুকোচুরি করে, সে ব্যাট ফাঁকি দেয় গভর্নমেন্টে। কি করে? ব্যাট ফাঁকি দেয়। কারণ আপনি যদি মনে করেন যে আপনার মনে চোরের মন পুলিশ পুলিশ, আপনি জানেন যে আমি একটা অপরাধ করছি, যাই যদি আরেকটা তার কাছ থেকে দাবি আনতে যান, আর সে যদি আপনার কাগজপত্র ঘাটাঘাটি শুরু করে, তাহলে তো উল্টো ঘটনা ঘটে যাবে নাকি, কেঁচো করতে সাপ বেড়ে যাবে। এই ভয়ে তারা আর ওই রাস্তায় যায় না, যেহেতু তারা অন্য ধরনের অ্যারেঞ্জমেন্ট মানে গ্যাপ করে। যদি সে কোনো ইন্স্যুরেন্স কোম্পানি আপনার সঠিক রাস্তায় চলে, তাহলে সে কিন্তু এই ক্লেম করলে ক্লেম সে পাবে, তার যতই কাগজ ঘাটাঘাটি করে খুঁজে পাবে না কিছু। কিন্তু তারা তো আসলে কিছু অনিয়ম করে, যার কারণে তারা কি করে, কোনো ইন্স্যুরেন্স কোম্পানি এই ডিক্রিজিং অ্যাডজাস্টমেন্ট নেয় না। মাশাআল্লাহ বালা পরিমাণ অনিয়মে করেছে। যাক, এটা আমরা বলি না, আমরা আইনের মধ্যে থাকি। আচ্ছা, আবার আসেন, র্যাফেল ড্র আমরা কি কখনো এই লটারি কিনেছি? বা আইডিয়া তো আছে না, কিনলো এই মাইকিং করে করে গভর্নমেন্ট বিভিন্ন লটারি বিক্রি করে। মনে করেন আপনি যে লটারিটা কিনলেন না, 100 টাকা লটারি আপনি কিনলেন, তো এটাতে তো ভ্যাট আছে, আছে না? জি স্যার। এটা ইনক্লুসিভ ভ্যাট, ভ্যাট সহ 100 টাকা নাকি? আপনি যে কিনলেন, তো এই 100 টাকার মধ্যে ভ্যাট আছে, ভালো কথা, এটা তো আউটপুট, এটা কি আউটপুট ভ্যাট, লটারি সেলস করে এটা আসলো। কিন্তু এই লটারিটা যে সে সেলস করলো, তার এগেইনস্টে তার ইনপুট কি? প্রাইসগুলি যে কিনতে গেলে যে ভ্যাটটা দিবে সেটা ইনপুট। হ্যাঁ, তার প্রাইস গুলো হচ্ছে তার ইনপুট, আর ওই প্রাইস কেনার জন্য যে ভ্যাটটা সেটা হচ্ছে ইনপুট ভ্যাট। বুঝতে পারছি? তাহলে এই তার খরচের সাথে রিলেটেড যে ভ্যাটটা, সে তখন এটা কি করতে পারবে, ডিক্রিজিং অ্যাডজাস্টমেন্ট নিতে পারবে। বুঝতে পারছি? জি। এবার আসেন,
এতক্ষণ যে আলোচনা করলাম ইন্স্যুরেন্স, তারপরে যে আপনার লটারি বললাম, এগুলো তো গুডস না সার্ভিস? সার্ভিস। সার্ভিস। তো সার্ভিসের ক্ষেত্রে আপনার ইনপুট হয় না, না গুডসের ক্ষেত্রে ইনপুট হয়? গুডসের ক্ষেত্রে। গুডসের ক্ষেত্রে। রাইট। ওকে। এখন মনে করেন কোনো কারণে আপনার ভ্যাটের রেট চেঞ্জ হলো, যেমন আপনি টার্নওভার থেকে কোথায় আসলেন, ভ্যাটের রেট, তাহলে আপনার ভ্যাটের রেট চেঞ্জ হলো না? যদি বেড়ে যায় তাহলে ইনক্রিজিং অ্যাডজাস্টমেন্ট, আর যদি কমে যায় সেক্ষেত্রে কি হবে? ডিক্রিজিং অ্যাডজাস্টমেন্ট। আপনি যদি কারো কাছ থেকে অ্যাড সোর্সে ভ্যাট কেটে রাখেন তাহলে তখন কি হবে? আপনি আরেকজনের কাছ থেকে ভ্যাট কেটে রাখলেন, আপনার লাইবিলিটি বাড়লো না কমলো? বাড়লো। তাহলে ইনক্রিজিং অ্যাডজাস্টমেন্ট। আপনার কাছে ভ্যাট কেটে রাখলো তাহলে কি হবে? ডিক্রিজিং অ্যাডজাস্টমেন্ট। আর এই যে বিডিএস আপনার কাছ থেকে কেউ কেটে রাখছে, সেক্ষেত্রে আপনি ওইটা ডিক্রিজিং অ্যাডজাস্টমেন্ট কত দিনের মধ্যে নিতে হবে? 6 মাস। উইদিন No. সেই পিরিয়ড অথবা তার পরের পিরিয়ড। 6 ছিল আগে, এখন সবুজ কালার করা, তার মানে এই বছর চেঞ্জেস চলে আসছে। 2 মাস। নেক্সট ওই যে কর মেয়াদে কাটলো সেই কর মেয়াদ এবং তার পরবর্তী কর মেয়াদে কি করতে হবে? নেক্সট অ্যাডজাস্ট করতে হবে। অ্যাডজাস্ট করতে হবে। এটা 6 মান্থ না, এটা চেঞ্জ হয়ে গেছে। এবং সেটার জন্য আপনার কি লাগবে? ট্রেজারি চালান লাগবে না মূসক 6.6 লাগবে? কোনটা লাগবে? 6.6 লাগবে। অনেকে বলে স্যার আমাকে তো ট্রেজারি চালান দেয় না, আমি কিভাবে অ্যাডজাস্ট করব? ট্রেজারি চালান আইনে বলে নাই, আইনে কি চাচ্ছে? আইনে বলছে আপনাকে মূসক 6.3 উচ্ছে ভ্যাট যে কর্তন করলো সেটা সনদপত্র, সেটা দিলেই আপনি অ্যাডজাস্টমেন্ট করতে পারবেন। কিসের প্রয়োজন নাই? মূসকের দরকার নেই, ট্রেজারি চালানের দরকার নাই। আর এই যেগুলো কবে কতদিনের মধ্যে কাটতে হবে, কতদিনের মধ্যে জমা দিতে হবে, এগুলো সব রেফার করেন স্যার, গত ক্লাসে কভার করে দিয়েছেন তাই না? জি স্যার। এগুলো ওনার এরিয়াতে চলে গেছে, আমি বেঁচে গেলাম। আচ্ছা, এই যে আমরা আর 7-8 মিনিট আমরা একটু থিওরিটিক্যাল দেখবো, দেন আমরা কোথায় চলে যাব? রিটার্ন। অনলাইনে রিটার্নে চলে যাব। ঠিক আছে, এটা তো আমরা জানি পরবর্তী 15 ওয়ার্কিং ডে এর মধ্যে করতে হবে, রিটার্ন সাবমিট করতে হবে। যদি কি পরে হলিডে পরে সেক্ষেত্রে নেক্সট ওয়ার্কিং ডেতে, নাকি? জি স্যার একটা কোশ্চেন ছিল। কোন স্যার? বলেন স্যার। স্যার 15 দিন বলতে আমার ভ্যাট ক্যালেন্ডার ইয়ার যদি 31 ডিসেম্বরে শেষ হয় তাহলে ফেব্রুয়ারি 15 এর মধ্যে ইয়ে করতে হবে। বুঝি নাই আপনার। রিটার্ন 31 ডিসেম্বর? জি 31 জানুয়ারিতে শেষ হয়। হ্যাঁ, তাহলে কি ফেব্রুয়ারি 15 তারিখের মধ্যে? ফেব্রুয়ারি 15 তারিখ। আর যদি এর মধ্যে মনে করেন ফেব্রুয়ারি 15 তারিখ যদি শুক্রবার পরে, হ্যাঁ শনিবার পরে, সেই ক্ষেত্রে পরবর্তী ওয়ার্কিং ডেতে। ক্লিয়ার? জি স্যার, থ্যাংক ইউ। রিটার্ন এইটা দেখেন, যদি আপনি ভ্যাটের রেজিস্ট্রেশন থাকে তাহলে সেক্ষেত্রে হচ্ছে 9.1 এর মাধ্যমে রিটার্ন, আর যদি টার্নওভার অ্যানালিসমেন্ট হয় তাহলে 9.2। রিটার্ন কোথায় জমা দিতে হয়? যদি অনলাইনে দেই, ভ্যাট অনলাইনে, আর যদি ফিজিক্যালি দেই তাহলে কোথায়? আপনার যেই ডিভিশনাল অফিস আছে সেখানে জমা দিতে হয়, নাকি? জি। আর এছাড়া যদি কোনো এনবিআর থেকে কোনো প্লেস নির্ধারণ করে দেয় সেখানে, অথবা কোনো মেলা হয় সেখানে। আমাদের এই যে 15 তারিখের মধ্যে, যে 15 দিনের মধ্যে যে আমাকে রিটার্ন সাবমিট করার কথা, কোনো কারণে যদি আমি ওই টাইমলি রিটার্নটা সাবমিট না করতে পারি তাহলে এটা কি রেগুলার রিটার্ন হয়ে যাবে না লেট রিটার্ন হয়ে যাবে? লেট রিটার্ন। ওকে, লেট রিটার্ন হয়ে গেল, মনে করেন 15 তারিখ পার হয়ে গেল, আমি চাইলে কি রিটার্ন সাবমিট করতে পারবো? না স্যার, 7 দিন আগে নোটিশ দিতে হবে। আমি রিটার্ন সাবমিট করতে গেলে বলবো যে সরি, এটা কি করতে হবে? 9.3 লাগবে, নাকি? 9.3 তে আপনার লেট রিটার্ন সাবমিট করার জন্য অ্যাপ্লিকেশন করতে হবে। আমরা যখন ট্যাক্স রিটার্ন সাবমিট করি সেক্ষেত্রে যদি জানুয়ারি 15 তারিখের মধ্যে কোম্পানি রিটার্ন সাবমিট করতে না পারে, সে টাইম এক্সটেনশন চায় না, পেয়ার দেয় না? জি। এই ভ্যাটের ক্ষেত্রে বলেছে যে আপনার যখন ট্যাক্স পিরিয়ড এর যেই টাইমের মধ্যে আপনি রিটার্ন সাবমিট করার কথা, সেটার মধ্যে যদি মনে করেন যে আপনি পারবেন না, তাহলে যেই কর মেয়াদের রিটার্ন আপনি টাইমলি ধরে নিলাম যে আমি জানুয়ারিটা ফেব্রুয়ারি 15 তারিখের মধ্যে দিব, হ্যাঁ,
সেইটা কি করতে হবে, এই জানুয়ারি মাস শেষ হওয়ার 7 দিনের আগে, 7 দিন আগে। তাহলে দেখেন 31 তারিখে শেষ হবে, তাহলে 31, 30, 29, 28, 27, 26, 25, তাই না? তাহলে 24 তারিখের পরে আর অ্যাপ্লিকেশন করা যাবে না। 24 তারিখের আগে আপনাকে কি করতে হবে, অ্যাপ্লিকেশন করতে হবে। আপনি অনলাইনে সাবমিট করতে গেলে দেখবেন যে আর এটা কি নিচ্ছে না, Accept অ্যালাউ করবো না। করছে না। ওইটা আমরা অনলাইনে দেখাবো। হ্যাঁ, স্যার একটা কোশ্চেন ছিল। একটা মাত্র কোশ্চেন, জি বলেন। দেখা গেছে স্যার অনেক কোম্পানি দেখা গেছে স্যার 25 মাস 30 মাস রিটার্ন দেয় নাই। খুব ভালো কথা, প্রতি মাসে 10,000 টাকা জরিমানা দিবে, গভর্নমেন্ট তো এর খুঁজতেছে। স্যার একটা কোশ্চেন ছিল। কি যে জায়গা আছে এটা, না অন্য কোনো কোশ্চেন? যে জায়গা আছে না স্যার, অন্য কোনো কোশ্চেন। অন্যটা পরে। এটাই এটাই না স্যার, এটা নিয়ে। জি স্যার। হ্যাঁ বলেন। জি স্যার, অনেকগুলো কোম্পানিতে দেখা যায় যে শেষের দিকে রিটার্ন দিতে গিয়ে শেষ 2 দিন রিটার্ন দিতে পারতেছে না, অনলাইনে খুব ভালো কাজ প্রবলেম করছে। করতেছে। তো ওই ক্ষেত্রে স্যার কি করতে হবে? ওই ক্ষেত্রে দুইটা বুদ্ধি করা যাবে। কটা বুদ্ধি? দুইটা। একটা হলো যে করতে পারতেছে না জরিমানা দিবেন, আর একটা হলো বুদ্ধি করে হার্ড কপি প্রিন্ট করে সাইন করে জমা দিলেন, তাহলে জরিমানাতে বেঁচে গেলেন, পরে এটা তো অনলাইনে সাবমিট করে দিলেন। সফটওয়্যারের কারণে প্রবলেম হয়, তো ওইটা জরিমানা কোম্পানি ইয়ার করতে চাইবে। এই জন্যই তো ওই যে আপনি বুদ্ধি দেন, বুদ্ধি দিলাম, কিন্তু ওই রাস্তাতে যাবেন না। আপনারা তো বলছেন যে হার্ড কপি একটা প্রিন্ট দিয়ে অফিসে জমা দেন, তাহলে তো জরিমানা কোম্পানি দেওয়ার দরকার নাই। তো আপনি যেটা জানেন না ওইটা না করলে তো কোম্পানি আপনার বেতন আটকে দিবে। জি স্যার। বুদ্ধি চাইলে বুদ্ধি দিব, বুদ্ধি নিতে হবে, তাই না? Okay. বুদ্ধি দিবেন না, সুবিধা নিয়ন্ত্রণ হবে না। তো তাহলে আপনি অ্যাপ্লিকেশন করলে কতদিন আপনাকে সে অ্যালাউ করবে? 1 মাস, তাই না? 1 মাসের জন্য আপনাকে অ্যালাউ করবে, কিন্তু সেক্ষেত্রে কি হবে না, ফাইনটা হবে না, ওই যে ডিলে রিটার্নের ফাইনটা। কিন্তু ওই ভ্যাট যে 1 মাস আগে জমা দেওয়ার কথা, দেরি হলো, ওইটার ইন্টারেস্টটা কিন্তু দিতে হবে। কি করতে হবে? 1% দিতে হবে। দিতে হবে, যা যা থাকে তা দিতে হবে। আপনি অ্যাপ্লিকেশন করছেন টাইমলি, কিন্তু কমিশনার আপনাকে কি করে নাই, অনলাইনে অ্যাকসেপ্টেন্স দেয় না যে আপনার এটা গ্র্যান্টেড হলো। যদি 7 দিন পার হয়ে যায় তাহলে ধরে নিতে হবে কি এটা কি হয়েছে, অ্যাকসেপ্ট হয়েছে। অ্যাকসেপ্ট হয়েছে। ক্লিয়ার? তাহলে আমরা একটা হলো রেগুলার রিটার্ন, যেটা আমরা পরবর্তী ট্যাক্স পিরিয়ডে, মানে ট্যাক্স পিরিয়ড শেষ হওয়ার পরবর্তী 15 দিনের মধ্যে যেটা দেই, এটা বলে রেগুলার রিটার্ন। এটা কি বলে? রেগুলার, অরিজিনাল অথবা মেইন রিটার্ন, যাই বলি। ঠিক আছে, নাম্বার 1। নাম্বার 2 হলো এই যে আমি অনলাইনে লেটে অ্যাপ্লিকেশন করলাম 9.3, পরে যখন 15 তারিখ পার হওয়ার পরে আমি রিটার্ন সাবমিট করতে, সেটাকে কি বলবে? লেট রিটার্ন বলবে। কি বলবে? লেট রিটার্ন। লেট রিটার্ন। তাহলে দুটো রিটার্ন শিখলাম, টোটাল 4টা রিটার্ন আছে। আবার থার্ড রিটার্ন হচ্ছে অ্যামেন্ডমেন্ট রিটার্ন। তার মানে কি, আমি রিটার্ন সাবমিট করেছি কিন্তু কোথাও ভুল হয়েছে, কোথাও কি ভুল হয়েছে। ভুল হয়েছে। তাহলে সেটা কারেকশন করতে গেলে, ক্লারিক্যাল মিস্টেক বা ওমিশন যদি হয়, সেটা কারেকশন করতে গেলে আমাকে কি করতে হবে? এই যে এখানে বলা আছে 9.4 এর মাধ্যমে অ্যাপ্লিকেশন করতে হবে। তো অ্যাপ্লিকেশনের যখন আমরা অ্যাপ্রুভাল পাবো, পাইলে আমরা কি করতে পারবো? অ্যামেন্ডমেন্ট রিটার্ন সাবমিট করতে পারবো। দেন অ্যামেন্ডমেন্ট রিটার্ন সাবমিট করবো কিসে? যত রিটার্ন সাবমিট করবো সবগুলো কিন্তু 9.1 এ। কোথায়? অ্যাপ্লিকেশন হচ্ছে 9.3 তে লেটের জন্য, আর অ্যামেন্ডমেন্টের জন্য 9.4, কিন্তু রিটার্ন অলওয়েজ 9.1। ওই তখন কি হবে, আপনাকে যখন পারমিশনটা দিবে, আপনি রিটার্নে ঢুকলে তখন দেখবেন ডান পাশে অ্যামেন্ড শব্দটা থাকবে। তখন অ্যামেন্ডটা ক্লিক করলে আপনি তখন আপনার 9.1টা ওপেন হয়ে যাবে, তখন এটা আপনি কারেকশন করার সুযোগ থাকবে। তখন সাবমিট করে দিলেন, দেন আগের যে রিটার্ন ছিল ওটা কি আর থাকবে? ওটা এডিট হয়ে গেল না এখন? তাহলে এখন এটা রিভাইজ হয়ে গেল। কি হয়ে গেল? রিভাইজ। তাহলে পুরানটা চলে যাবে, এখন নতুনটাই আপডেট হিসেবে থেকে যাবে। ক্লিয়ার? আর এই যে আমার মন চাইলে, যেদিন মন চাইবে ওই দিনে কি যত মরার আগ পর্যন্ত কি রিটার্নে অ্যামেন্ডমেন্ট করতে পারবো? জি না। জি না। এটা হচ্ছে যেই কর্মের তার পরবর্তী 4 বছর পর্যন্ত। কত বছর পর্যন্ত? 4 বছর, উইদিন 4 ইয়ার্স। রাইট, উইদিন 4 ইয়ার্স ফ্রম দা কি, এটা কোন ডেট থেকে হিসাব করতে হবে? যেই ট্যাক্স পিরিয়ড, সেই ট্যাক্স পিরিয়ডের ক্লোজিং ডেট থেকে। ঠিক আছে? এখন মনে করেন যদি এরকম হয় যে ভ্যাট অফিস থেকে আপনার চিঠি দিচ্ছে, আপনার অফিসে আইসা কাগজপত্র নাড়াচাড়া শুরু করছে, তখন আপনার মনে বুঝছেন যে বাবা আমি তো একটা ভুল করছি, ঘটনা ঘটাইছি, এখন আবার আমি অ্যামেন্ডমেন্ট রিটার্ন দেই, তখন আর সুযোগ থাকবে না। না। আপনি যদি স্বেচ্ছায় দেন সেটাকে বলে অ্যামেন্ডমেন্ট। আর যদি ভ্যাট অফিস থেকে আপনাকে ডেকে নিয়ে তলব করে হয় বা তারা ফাইন্ড আউট করার পর হয়, তখন সেটা অন্য লাইনে যাবে নাকি? জি। ওকে।
তো অ্যামেন্ডমেন্ট রিটার্নের যে আপনি অ্যাপ্লিকেশন করবেন তার 30 দিনের মধ্যে কমিশনার আপনাকে কি করবে, ডিসিশন দিবে এবং আপনাকে হিয়ারিং এর সুযোগ দিবে। দেন আপনি ওই অ্যাডজাস্টমেন্ট করার যা যা সুযোগ এটা করতে পারবেন। এই যে 3টে গেল। এবার চতুর্থ ভ্যাট রিটার্নের ক্যাটাগরি হচ্ছে কমপ্লিট এডিশনাল অর অল্টারনেটিভ রিটার্ন। 1 থেকে 3 পর্যন্ত যেটা ছিল, 3টা ছিল আপনার এন্ডে, সবগুলো রিটার্ন আপনি দিচ্ছেন, আপনার ইচ্ছায় দিচ্ছেন। কিন্তু এই 4 নাম্বার যেটা বলছি কমপ্লিট এডিশনাল অর অল্টারনেটিভ, এটা হচ্ছে ভ্যাট অফিস থেকে আপনাকে নোটিশ দেওয়ার পরে যে আপনি রিটার্ন দেন সেটাকে কি বলে, কমপ্লিট এডিশনাল অর অল্টারনেটিভ রিটার্ন। কার এখান থেকে সাউন্ড আসতেছে? এই কমপ্লিট যদি আপনি রেগুলার রিটার্ন সাবমিট টাইমলি না করেন তাহলে কি হবে, আপনাকে নোটিশ দিতে পারে। অথবা আপনি রিটার্ন সাবমিট করেছেন, রিটার্নে পরিপূর্ণ ডাটা নাই, গ্যাপ আছে, সেক্ষেত্রে আপনাকে কমপ্লিট রিটার্ন বা এডিশনাল রিটার্ন সাবমিট করার জন্য আপনাকে নোটিশ দিতে পারে। ওই নোটিশ দিলে আপনি ওই নোটিশ কমপ্লাই করে রিটার্ন সাবমিট করবেন। সেক্ষেত্রে কিন্তু আপনার ওই যে সেকশন 85 অনুযায়ী যে আপনার যে নন কমপ্লায়েন্সের সে জরিমানা কিন্তু হবে। অ্যামেন্ডমেন্টের ক্ষেত্রে হবে না কেন? কারণ এটা আপনি নিজে করছেন, সেক্ষেত্রে জরিমানা হবে না, শুধু ইন্টারেস্টটা হবে। ভ্যাট যতদিন ডিলে হয়েছে পেমেন্ট করতে সেটা, লেট রিটার্নের ক্ষেত্রেও সেটা একই রকম, জরিমানা হবে না, শুধু ইন্টারেস্টটা ক্যালকুলেশন করে দিতে হবে। স্যার এই ক্ষেত্রে কি কোনো মূসক ফর্ম আছে? কিসের? যে কমপ্লিট এডিশনাল অথবা অল্টারনেটিভ? এই ক্ষেত্রে কি আপনি অ্যাপ্লিকেশন করতেছেন? জি না স্যার। কে অ্যাপ্লিকেশন করতেছে? এটা অথরিটিতে, ভ্যাট লেট অথরিটি। এটাতে আপনি অ্যাপ্লিকেশন করলেন 9.3 তে, অ্যামেন্ডমেন্টের ক্ষেত্রে আপনি অ্যাপ্লিকেশন করলেন 9.4। ভ্যাট অথরিটি আপনাকে চিঠি দিচ্ছে, তো এখানে তো মূসক কার জন্য, আপনার জন্য না তার জন্য? জি স্যার, থ্যাংক ইউ এখানে স্যার। ফর্ম নাই। ওকে, জি স্যার। এবার আসেন ক্যারি ফরওয়ার্ড বা নেগেটিভ ব্যালেন্স। মূল কথা হচ্ছে যদি আপনার এমন হয় যে আপনি ইনপুট ট্যাক্স ক্রেডিট অথবা ডিক্রিজিং অ্যাডজাস্টমেন্ট যেগুলো আপনি নিতে পারতেছেন না, ওই পরিমাণ আপনার কি আউটপুট ভ্যাট নাই, তাহলে সেক্ষেত্রে আপনার ব্যালেন্সটা থেকে যাবে না? তো সেটা বলছে যে 6 মাস পর্যন্ত এভাবে ক্যারি ফরওয়ার্ড করতে হবে। দেন যদি আপনার এই যে ব্যালেন্সটা থাকবে সেটা যদি 50,000 টাকার উপরে হয় তাহলে আপনি কি ক্যাশ রিফান্ডের জন্য অ্যাপ্লিকেশন করতে পারবেন। কিন্তু যদি 50,000 টাকার নিচে হয় তাহলে এটাকে মরার আগ পর্যন্ত ক্যারি ফরওয়ার্ড করতে হবে। ঠিক আছে? এই দেখেন এখানে টিল ফরওয়ার্ড আনটিল, এই যে 6 পিরিয়ড, তারপর দেখেন এই যে 50,000 টাকার উপরে যা যা বলছি সব এখানে বলা আছে। আপনি অ্যাপ্লিকেশন করলে, ক্যাশ অ্যাপ্লিকেশন করলে তখন আপনাকে 3 মাসের মধ্যে সে কি করবে, রিফান্ড করে দিবে। হ্যাঁ বলেন স্যার। একটা এক্সেপশন ছিল না যে ওই যে রিয়েল এস্টেট কোম্পানি যারা বিল্ডিং বানায় তাদের জন্য তারা কখনোই রিফান্ড নিতে পারবে না? সামনে আছে, সামনে আছে। রিফান্ডেড মানি, রিয়েল এস্টেটের জন্য আলাদা বলা আছে। রিয়েল এস্টেট কোম্পানি কি করতে পারে না, ওইটা ওরা অ্যাডজাস্টমেন্ট করতে পারে না, ক্যারি ফরওয়ার্ড করতে, মানে রিফান্ড, ক্যাশ রিফান্ড পারবে না তারা। আজীবন কি করতে হবে, ক্যারি ফরওয়ার্ড করতে হবে। ক্যারি ফরওয়ার্ড করতে হবে। কারণ যে লোক মনে করেন ব্যবসা বন্ধ করে তার ক্ষেত্রে কি হবে, সে রিফান্ডের জন্য অ্যাপ্লাই করতে হবে, তাই না? ঝামেলা আছে না? এটা এখানে বলে লাভ নাই। এখন আমরা চলে যাব কোথায়? আচ্ছা, এই যে যারা আমাদের দেশে এম্বাসি আছে না, দূতাবাস, তাদের ক্ষেত্রে তারা যখন কোনো কিছু ইম্পোর্ট করে, ইম্পোর্ট হিসেবে তারা ভ্যাট দিয়ে আসে, তাদের ওই এক্সাম্পশনটা নাই। তাদেরকে বলছে যে যদি এক্সাম্পশন দেয় তারা কমপ্লায়েন্স করবে না, এই জন্য বলছে ঠিক আছে তোমরা ইম্পোর্ট করে নিয়ে আসবা, দেন ইম্পোর্ট হিসেবে ভ্যাট দিবা, পরবর্তীতে তোমরা রিফান্ডের জন্য কি করবা, অ্যাপ্লিকেশন করতে পারবা। তাহলে নিয়মের মধ্যে থাকলো নাকি? এরপর মনে করেন আপনার কোন টুরিস্ট বাংলাদেশে আসলো, সে বাংলাদেশ থেকে ভ্যাট পে করে জিনিসপত্র কিনলো, যা 1 লক্ষ টাকার কিনলো, এর মধ্যে মনে করেন 20,000 টাকার গুডস সে
কনজিউম করলো ৮০,০০০ টাকার গুডস, সে সাথে করে দেশের বাইরে আমাদের দেশ থেকে লিফট করে চলে যাচ্ছে, সেই যে ৮০,০০০ টাকা গুডস তার সাথে নিয়ে যাচ্ছে, এটা কি বাংলাদেশের মধ্যে কনজাম্পশন হবে? না স্যার, সেটার উপর কি ভ্যাট হবে? স্যার সেটা রিফান্ড নিতে পারবে, ভ্যাট হবে কিন্তু রিফান্ড নিতে পারবে। সে তখন এটা কি করতে হবে, সে তখন ওই যে এয়ারপোর্টের যে ডিউটি ফ্রি শপ থাকে না, সেখানে সে যায় ওই রিফান্ডের জন্য ক্লেম করবে, ওখান থেকে টাকাটা নিয়ে চলে যাবে, তাই না? Yes, sir. এই যেখানে সেকশন 56 রুল 56 বলা আছে। তবে সেক্ষেত্রে সেটা কি করতে হবে, কমপক্ষে ৫,০০০ টাকার উপর হইতে হবে, তাই না? ভ্যাট ব্যতীত ইনভয়েস ভ্যালু, তার মানে ভ্যালু সাপ্লাইটা কত হইতে হবে, কমপক্ষে ৫,০০০। ৫,০০০ টাকা উপরে। ভ্যাট না কিন্তু, এটা হচ্ছে ভ্যালু অফ সাপ্লাই, ভ্যাট অ্যামাউন্ট না, এটা হলো ভ্যালু অফ সাপ্লাইয়ের অ্যামাউন্টটা। এই দেখেন 10.2 তে সে অ্যাপ্লিকেশন করবে, এই সব কথাবার্তা, এগুলো তো আমাদের রেগুলার লাগে না নাকি? ওকে, ব্যাপারটা আমাদের নেক্সট ক্লাসে, তাহলে আমাদের থিওরিটিক্যাল পার্টটুকু শেষ। এখন আমরা কি করব, ম্যাথ করব। স্যার একটা প্রশ্ন ছিল। প্রশ্ন করেন, প্রশ্ন করতে কোনো সমস্যা নেই। স্যার 6.6 এর সাথে কি চালান দিতে হবে স্যার? 6.6 এর সাথে কি? হ্যাঁ। কি দিতে হবে? চালান? হ্যাঁ। কাকে দিতে হবে? মানে সার্কেলে জমা দিতে হবে এবং অনুলিপি কি? ঠিক আছে, সার্কুলারটা বলা আছে, সেটা বিডিএস এর গত ক্লাসে তো আপনাদেরকে আলোচনা করেছে। হ্যাঁ স্যার, সেইটার কথা বলছিলাম যে সেক্ষেত্রে তো চালান জমা না দিয়ে তো আমি 6.6 দিতে পারছি না। সেটা অন্য জায়গায়, আমরা তো আলোচনা করতেছি ডিক্রিজিং অ্যাডজাস্টমেন্ট। ডিক্রিজিং অ্যাডজাস্টমেন্ট কে নিবে? যে অ্যাড সোর্সে যার কাছে আপনার কাছ থেকে মনে করেন ভ্যাট কেটে রাখলো, আপনি ডিক্রিজিং অ্যাডজাস্টমেন্ট নেবেন, আপনি সেক্ষেত্রে ডকুমেন্ট কি প্রোভাইড করবেন, সেটা আপনি 6.6 দিবেন। সে কি কমপ্লাই করছে না করছে, না করেও যদি করে থাকে সেটা আপনার দেখার বিষয় না। কি বুঝতে পারছি? হ্যাঁ স্যার। না কিন্তু আমি যদি ডিক্রিজিং নিতে যাই সেক্ষেত্রে চালান না থাকলে কি আমার জন্য আপনি মনে হয় কথাটা বোঝেন নাই। আপনাকে আইনে বলেছে 6.6 দিয়ে আপনি অ্যাডজাস্টমেন্ট নেবেন। ট্রেজারি চালানের শব্দটা একবারও আপনার জন্য ইউজ করেছে? স্যার এছাড়াও 240 এ কিছু বলছে স্যার। যত যাই কিছু বলবো, ওখানে যাই দেখেন, আপনাকে তো বলেন ট্রেজারি কোথাও বলে না যে যিনি ডিক্রিজিং অ্যাডজাস্টমেন্ট নিচ্ছেন তার ক্ষেত্রে 6.6 এর বাইরে ট্রেজারি চালান লাগবে না। যিনি কেটে রাখতেছেন তার দায়িত্ব কতদিনের মধ্যে কাটবে, কখন কাটবে, কাটার পর জমা দিবে, তারপর 6.6 দিবে, এটা তার ক্ষেত্রে কমপ্লায়েন্স। আপনি তো সাপ্লায়ার না, আপনি কি কাস্টমার? হ্যাঁ স্যার। তাই না? আপনি মনে করেন আপনি বিক্রি করছেন, আপনার কাছ থেকে কেটে রাখলো, তাহলে আপনার কাস্টমার আপনার কাছ থেকে কেটে রাখছে, সে কমপ্লেন্স করছে না করছে, এটা কি আপনার দায়িত্বের মধ্যে পড়ছে? আপনাকে তো বলছে যে আপনি 6.6 পেলেই আপনি অ্যাডজাস্টমেন্ট নিতে পারবেন। আপনি কমপ্লেন্স করবেন আপনার পার্ট, আপনি কি আপনার অপোজিট পার্টের কমপ্লেন্সটা করবেন? বিডিসি এসআরওতে যেটা বলা আছে ওই এতদিনের মধ্যে জমা দিতে হবে, এই করতে হবে, সে করতে হবে, এটা তো যিনি কেটে রাখছেন তার দায়িত্বের মধ্যে পড়তেছে। হ্যাঁ স্যার। ক্লিয়ার? হ্যাঁ স্যার। জি, থ্যাংক ইউ। স্যার ভিডিএস এসআরটা কি 240? কালকে ক্লাস করেন নাই? স্যার করছিলাম, স্যার ওইটাই 240। এটা এর বিডিসি এসআরও তো প্রতি বছর একটা করে হয়, সেটাই 240 তে বিডিসি এসআরও। আবার 22 সালে নতুন একটা এসআর আসবে। এই দেখেন আমরা কোশ্চেন ছিল এখন আমরা ওই রিটার্ন পার্টটা দেখাবো তারপর। এই দেখেন এই ভ্যাট অনলাইন, আপনি গুগলে গিয়ে ভ্যাট অনলাইন সার্ভিস দেখেন, কার এখান থেকে সাউন্ড আসতেছে। এবার দেখেন এখানে আসার পরে এই যে আসছে না, দেখা যাচ্ছে স্ক্রিন। লগ ইন করবো, কি করব? লগ ইন করবো। লগ ইন করতে গেলে কি লাগবে? লগ ইন করতে গেলে কি লাগবে? ইউজার নেম পাসওয়ার্ড। ইউজার নেম হচ্ছে মোবাইল নাম্বার নাকি? জি, যে নাম্বার দিয়ে রেজিস্ট্রেশন নেওয়া হয়েছিল অনলাইনে নাকি? অ্যাকাউন্ট ক্রিয়েট করা হয়েছিল। পাসওয়ার্ড কি? পাসওয়ার্ড তো কিছু ভুলে। বিসমিল্লাহ, কি হয়? আসছে? ওকে, এই আসার পর দেখবেন এই ডান পাশে একটা সাদা বক্স আছে, দেখছেন? এরো ডাউন কি এরো কি আছে? জি, এটাতে ক্লিক করলে দেখেন একটা আছে নাম ছাড়া, মানে নাম্বার ছাড়া, এমডি আনোয়ারুজ্জামান এফসিএ আছে মাঝখানেরটা। এটার মধ্যে কি কোনো নাম্বার আছে? জি না, নাই। এই নাম্বার ছাড়া যেটা, সেটা হচ্ছে আপনি যে
প্রথমে একটা অনলাইনে অ্যাকাউন্ট ক্রিয়েট করছিলেন না এই ভ্যাট অনলাইনে? জি এটা হলো সেটা। এরপর আপনার এটার সাথে যদি কোনো বিন অ্যাটাচ হয় তাহলে সাথে ওই বিন নাম্বার সহ দেখাবে। দেখেন আমার পার্সোনাল নামে বিন নেওয়া আছে যে আনোয়ারুজ্জামান, এটা হচ্ছে আমার পার্সোনাল বিন। হ্যাঁ, এটাতে কি আমার বিল ফাইলিং অবলিগেশন কত? 0 0। তার মানে নিয়মের মধ্যে আছে নাকি? জি ভালো কথা। নিয়মের মধ্যে থাকলে আপনি প্রত্যেক বছর আপনাকে স্মার্ট কার্ড ইস্যু করবে যে আপনি সম্মানিত সম্মাননা সার্টিফিকেট দিবে আপনাকে, অনলাইনে অটোমেটিক চলে আসে। এবার আসেন আরেকটা দেখেন নিচে আছে ফার্মের নাম আছে না? জি স্যার। ক্লিক করলাম। অবলিগেশন কয়টা বাকি? 30টা। 30টা। অবস্থা ভালো না খারাপ? খারাপ। ভয়ানক খারাপ। যাই হোক এলো। এখন আমরা এই ফাইলিং অবলিগেশনে ক্লিক করলাম। যদি এই মাসের 15 তারিখের আগে হইতো তাহলে আমার রিটার্নটা ঢুকেই দেখাতে পারতাম রেগুলারটা, ঠিক আছে? যেহেতু 15 তারিখ পার হয়ে গেছে, রিটার্ন সাবমিট করে ফেলছি, এখন আর সুযোগ নাই আছে? জি না। জি না। ওকে, সুযোগ একটা আছে, এটা দেখাবো। দেখেন এই যে 9.1 আমি এখানে গেলাম, ক্লিক করলাম, আসতেছে? জি প্রথম দিকে একটা দুইটা ক্লাস করতে একটু বেশি কষ্ট হয়েছে নাকি? জি স্যার। এখন তো ট্র্যাকের মধ্যে আছেন। আচ্ছা, আমরা দেখেন উপরে কি আছে, পার্ট 1, এটা হচ্ছে ট্যাক্স পেয়ার্স ইনফরমেশন, মানে ভ্যাট রেজিস্টার্ড যে পার্সন তার ইনফরমেশন গুলো এখানে আছে, বিন নাম্বার, তার নাম, অ্যাড্রেস, টাইপ অফ ওনারশিপ, ইকোনমিক অ্যাক্টিভিটি। ওকে, 2 তে বলা আছে রিটার্নের সাবমিশনের ডাটা কি আছে, ট্যাক্স পিরিয়ডটা অটোমেটিক চলে আসবে, আসছে না? জি। আর এই যে এখানে দেখেন 2 লেখা যেটা আছে, টাইপ অফ রিটার্ন, কি টাইপ অফ রিটার্ন কি লেখা আছে, মেইন অবলিক অরিজিনাল রিটার্ন। আমরা কয় ধরনের রিটার্ন বলেছিলাম? 4 ধরনের। তাহলে এখানে কয়টা লেখা আছে? একটা। এই যে এখানে একটা অ্যারো কি আছে ডান পাশে, জি। ক্লিক করলাম, কি দেখাচ্ছে? 4টা দেখাচ্ছে। এ বি সি ডি দেখাচ্ছে না? জি। যখন আমরা ওই যে 15 তারিখ পার হওয়ার পর রিটার্ন সাবমিট করব পারমিশন নিয়ে, তাহলে সেক্ষেত্রে লেট রিটার্ন বি ক্লিক করব, ঠিক আছে? জি। আর যখন আমার অ্যামেন্ডমেন্টের পারমিশন পাবো তখন কোথায় ক্লিক করব? সি ক্লিক করব। আর যখন আমাকে ভ্যাট অফিস থেকে ওই যে নোটিশ দিয়ে বলবে যে তুমি রিটার্ন সাবমিট করো এডিশনাল অর অল্টারেট, তখন ডি সিলেক্ট করব। বুঝতে পারছি কি? জি স্যার। থ্রির সাথে কি ম্যাচ করতেছে? জি। এবার দেখেন 3 এ লেখা আছে এনি অ্যাক্টিভিটিজ ইন দিস পিরিয়ড। এই পিরিয়ডে যদি কোনো ট্যাক্স ভ্যাট রিলেটেড কোনো ধরনের আপনার কি অ্যাক্টিভিটিজ না হয় তাহলে নো দিবেন। নো দিয়ে একদম সবার শেষে গিয়ে একটা টিক দিবেন, এই যে এখানে টিক আছে না? জি। এটা দিলে দেন সাবমিট করে দিলেন, হয়ে গেল। কিন্তু আপনার যখন ট্রানজাকশন থাকবে তখন এটা ইয়েস করতে হবে। কি করতে হবে? ইয়েস করতে হবে। করার পর এই যে দেখেন আমি বলছিলাম পার্ট 3 আউটপুট সাপ্লাই আউটপুট ট্যাক্স আছে। জি। তারপর বলেছিলাম যে পার্ট 4 এ ইনপুট ট্যাক্স আছে। জি। তারপর বলেছিলাম 5 এ ইনক্রিজিং অ্যাডজাস্টমেন্ট আছে। জি। তারপর আসেন 6 এ ডিক্রিজিং অ্যাডজাস্টমেন্ট। এইগুলো হওয়ার পর দেখেন নেট ট্যাক্স ক্যালকুলেশন, এই যে 34 নম্বর নোট। কত নম্বর নোট? 34। এইখানে উপরে 4টা যোগ বিয়োগ হয়ে এখানে ফিগারটা আসবে। ওকে, জি। তাহলে আমরা কিছু মুখস্থ ফিগার বসাই। সাপ্লিমেন্টারি ডিউটিটা দেখালেন না স্যার? সাপ্লিমেন্টারি ডিউটিটা আমি তো সবই তো দেখাবো, আমি তো জাস্ট আমি 4টা পার্ট বললাম। আমি কি কোথাও কোনো ক্যালকুলেশনে গেছি স্যার? না স্যার। সরি স্যার। আপনি আমার সাথে থাকেন সব শিখতে পারবেন। আপনি আমার আগে দৌড়াবেন। ঘোড়ার গাড়ি দেখছেন কখনো? দেখছি স্যার। ঘোড়ার পিছনে গাড়ি থাকে না ঘোড়ার আগে গাড়ি থাকে? ঘোড়ার পিছনে থাকে। আগে থাকলে কি হবে? খারাপ অবস্থা। হ্যাঁ, স্যারের মনটা ভালো তাই না? না হয় তখন রাগটাগ করে অবস্থা খারাপ ছিল তার। আচ্ছা, এবার আসেন আমাদের আউটপুট ট্যাক্স কি ধরে নিলাম যে আমার যেটা সাপ্লাই সেটা স্ট্যান্ডার্ড রেট। কি অডিট ফি কি স্ট্যান্ডার্ড রেট হয় না? জি। ওকে, তাহলে এবার আসলাম এখানে দেখেন স্ট্যান্ডার্ড রেট নোট নাম্বার কত? 4। এটা ডান পাশে দেখেন সাব ফর্ম আছে। কি আছে? সাব ফর্ম। ক্লিক করে দিলাম। দেওয়ার পরে যে উপরে দেখেন অ্যাড কি আছে? অ্যাডে ক্লিক করবেন। করার পরে যে একটা রো আসলো, দেন আপনি এখানে বলবেন যে কনসালটেন্সি। কি বললাম? কনসালটেন্সি। মন চাইছে আমার কনসালটেন্সি লিখলাম। ওকে,
এবার এই যে এখানে দেখেন দ্বিতীয়টাতে দেখছেন কোথায় ক্লিক করছি, জি ওটাতে ক্লিক করলে এখানে এসে আপনি গুডস না সার্ভিস, সার্ভিস কি সার্ভিস, এখানে সার্ভিসের নাম লিখবো, কি সার্ভিসের নাম দিব, কনসালটেন্সি দিলাম, কনসালটেন্সি দিয়ে সার্চ দিলাম, চলে আসলো না, জি এখান থেকে সিলেক্ট করে দিলাম, তাহলে অটোমেটিক আমার সার্ভিস কোডটা চলে আসলো 032 নাকি। জি আসার পর ধরে নিলাম যে আমি সার্ভিস দিলাম 2 কোটি টাকা, কত 2 কোটি। কম দিয়ে লাভ আছে? না স্যার, দিলে একটু বেশি দিব, 2 কোটি, তাহলে ভ্যাট আসলো কত 30 লাখ, 30 লাখ। ক্লিয়ার? জি এবার আমরা দেখেন ফর্মে যাই, তাহলে দেখেন এখানে চলে আসছে না অটোমেটিক, জি ক্লিয়ার? জি এবারে এই সাব ফর্মে আবার গেলাম, গিয়ে এটাকে যেটা করা ছিল আমি এটাকে সিলেক্ট করলাম, করে এডিট করব। কেন এডিট করব? আমি এখন আমার আর ভালো লাগছে না, আমি এটা মনে করলাম যে আমি গুডস দিব, কি দিব, গুডস। গুডস কি বিক্রি করবো আমি তো জানি না, দেখি যায় কি পাওয়া যায়। আমি এখানে গুডস সিলেক্ট করলাম, কি করলাম, গুডস। গুডস এর মধ্যে সাপ্লিমেন্টারি ডিটেইলস এর একটা গুডস বলেন, সিগারেট নাকি? জি সিগারেট, সিগারেটের মধ্যে সাপ্লিমেন্টারি ডিটেইলস আছে? আছে। আমি তো জানি না, দেখি কি আসে। সিগার আসতেছে, স্যার অ্যালকোহল দেন। হ্যাঁ অ্যালকোহল। আচ্ছা দেখি আইসক্রিম দিয়ে দেখি, আইসক্রিম স্যার। আইসক্রিম, এটা কি আসতেছে, কেন আসতেছে না বলেন তো? এটা হ্যাঁ বলেন তো কেন আসতেছে না? গুড সিলেক্ট করতে হবে। গুডস তো সিলেক্ট করছি, দেখি যে কি হয়। এখানে আসলাম, গুডস দিলাম। আচ্ছা এখানে যা আছে নিচে থেকে একটা সিলেক্ট করে দিই নাকি? দেখেন ওই এসডি সহ আছে না এখানে, আছে জি স্যার। যে কোনো একটা দিয়ে দিলাম। আমার এটা আসতেছে না কারণ হচ্ছে আমি তো সার্ভিস প্রোভাইডার হিসেবে কি করছি, রেজিস্ট্রেশন নিচ্ছি, তাহলে গুডসটা কি আমার এখানে আসবে? না স্যার, আসবে না। এইটাই চেক করতেছিলাম যে বুদ্ধি আছে কিনা আপনাদের। ভয় করে নাই স্যার। আচ্ছা তাহলে এখান থেকে আমি মনে করি একটা গুডস সিলেক্ট করে দিলাম, কোনো অসুবিধা আছে? দিয়ে দিলাম, একটা দিয়ে দিলাম, দিলাম। দেওয়ার পর দেখেন অটোমেটিক সাপ্লিমেন্টারি ক্যালকুলেশন হয়ে গেছে না? জি কার এখান থেকে সাউন্ড আসতেছে, জরিমানা করতে হবে, নামটা একটু নোট করে রাখেন তো, 10,000 টাকা নিতে হবে। আচ্ছা এই দেখেন এই যে সাপ্লিমেন্টারি ডিটেইলস চলে আসছে না, আসছে? ফিগারটা যদি আমরা একটু ছোট করে দেই তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে। ফিগারটা কি করবে, একটু ছোট করে দেই, এটাকে আমরা এডিট করে একটু ফিগারটা ছোট করে দেই, এডিট, এটাকে 100 টাকা ধরি, কত ধরি, 100, তাহলে আমরা রেটটা বুঝতে পারবো নাকি? জি স্যার। ধরলাম 100, দেখেন তাহলে 5 টাকা হচ্ছে কি এসডি 5%, রাইট? আর ভ্যাট কত আসছে, 100 এর উপর আসছে না 105 এর উপর আসছে? তাহলে বোঝা গেল, ক্লিয়ার? জি ডান। আবার আসে এরকম, এখানে যদি আপনার এক্সাম্পটেড গুডস হয় তাহলে 3 নম্বর নোটে সাবফর্ম ফিল আপ করবেন। যদি ওই অ্যালকোহল এবং তামাক জাতীয় পণ্য হয় তাহলে নোট নাম্বার কত, 5। তাহলে আমি যেহেতু নোট নাম্বার 5 এর আন্ডারে ওই সময় ওপেন করি নাই, তাহলে ওইখানে গেলে কি অ্যালকোহলটা পাবো? পাবো না, কারণ এমআরপিটা কার ক্ষেত্রে লিংক করা আছে? ইয়ার কাছে, গুডস এর ক্ষেত্রে। গুডস এবং কি হইতে হবে, সেটা খালি গুডস হইলে হবে না, সেটা এমআরপিটা হলো যদি তামাক জাতীয় বা অ্যালকোহল জাতীয় পণ্য হয় তাহলে ওইটা, তাহলে ওই কটা জিনিস ছাড়া কি ওইখানে লিস্টে এটা পাওয়া যাবে? জি না। ক্লিয়ার? জি স্যার। তাহলে এগুলো হইলো, তাহলে আমরা বুঝলাম যে 100 টাকা আমার ভ্যালু অফ সাপ্লাই, 5 টাকা সাপ্লিমেন্টারি ডিউটি, 15 টাকা 75 পয়সা হচ্ছে কি আউটপুট ভ্যাট। ক্লিয়ার? এবার ধরলাম যে আমি ইনপুট ট্যাক্স ক্রেডিট নিব, স্ট্যান্ডার্ড রেটে ধরলাম, আসলো আমি যেগুলো কিনলাম, আমি যেটা কিনতেছি সেটা যদি কি এক্সাম্পটেড হয় তাহলে এখানে আমি যদি সেটা স্ট্যান্ডার্ড রেটে কিনে দিলে এখানে ওই যে এই 14 নম্বর 15 নম্বরে, আর যদি কি হয় আমি ধরলাম যে আমার এই যে এখানে যে 100 এই 14 নম্বর নোট লোকাল পারচেজ করলাম, ইম্পোর্ট না ধরে কি ধরলাম লোকাল পারচেজ, গেলাম যে এখানে একটা অ্যাড করলাম, করে কিছু একটা তো পারচেজ দেখাইতে হবে না, কি দেখাবো, সেম আইটেমই দেখাই নাকি, অসুবিধা নাই তো? আইটেমই কিনলাম কত, 100 টাকা বিক্রি করলে 100 টাকায় কি কিনা হবে? হবে না। আমি ধরলাম 80 টাকা কিনলাম, কত টাকায়? 80 টাকা।
80 টাকায়। তাহলে এটা লোকালি কেনার ক্ষেত্রে এটার উপর কোনো এসডি ছিল না। না, তাহলে এটার উপর ভ্যাট কত? 12 টাকা 60 পয়সা না? জি। তাহলে দেখেন আমার আউটপুট ভ্যাট কত আসলো, এই ইনপুট ট্যাক্স ক্রেডিট কত আসলো? 12 টাকা 60 পয়সা। এইটা যদি দেখি তাহলে আমার ছিল 15 টাকা 75, তার থেকে 12 টাকা 60 গেলে কত আসছে ভ্যাট দেখেন? 3 টাকা 3 টাকা 15। তাহলে অ্যাডজাস্টমেন্ট হয়ে গেল না? জি। হয়ে গেল। এবার আসেন ইনক্রিজিং অ্যাডজাস্টমেন্ট। ইনক্রিজিং অ্যাডজাস্টমেন্টে 4টা নোট থাকে। কয়টা নোট থাকে? 4টা। প্রথম নোটটা হচ্ছে আপনি যদি কারো কাছ থেকে ভ্যাট কেটে রাখেন তাহলে এখানে দেখাবেন 24 নম্বর নোটে, ঠিক আছে? সাব ফর্মে যান, তাহলে কি দেখায় দেখেন, সাপ্লায়ারের নাম, আপনাকে যিনি সাপ্লাই করছে তার নাম, বিন নাম্বার, অ্যাড্রেস, কত টাকা পারচেজ করেছেন, কত টাকা ভ্যাট কেটে রাখছেন, আপনার 6.3 নাম্বারটা, তারপরে কোন ডেটে চালান করেছিলেন ভ্যাট, ওই বিডিএস এর সার্টিফিকেটটা, দেন হচ্ছে কি ভ্যাট ডিডাকশন সার্টিফিকেট ডেট, এবং কোন কোডে জমা দিয়েছেন, কোন ব্যাংকের ইয়েতে, এই ডিটেলস গুলো এখানে দিবেন, ঠিক আছে? জি। এখানে যখন আমরা একটা ফিগার দিব তখন এটা সাবফর্ম আসবে। আমি সাবফর্মটা ফিল আপ করতে সময় লাগবে জন্য ওখানে যাই নাই। এখানে দেখেন ওই যে আমরা বলেছিলাম যে যদি ব্যাংকিং চ্যানেলে না হয়, ব্যাংকিং চ্যানেল যদি না হয় তাহলে কি হবে? ধরলাম যে আমার ওইটার জন্য 2 টাকার ভ্যাট আছে যেটা ইনক্রিজিং অ্যাডজাস্টমেন্ট হবে, ঠিক আছে? এই তাহলে দেখেন কি হলো, 2 টাকা বেড়ে গেল, বেড়ে কিন্তু আগে 3 টাকা 75 ছিল, এখন দেখেন 5 টাকা 75 হয়ে যাবে। কত হয়ে যাবে? 5 টাকা বেড়ে গেছে না? 2 টাকা 5 টাকা হয়ে গেল। এরপর দেখেন যদি আমরা ডেবিট নোট পড়েছিলাম, ডেবিট নোট হলে কি আপনার ট্যাক্স লায়াবিলিটি বাড়বে না কমবে? বেড়ে যাবে। বেড়ে যাবে। তাহলে এই যে সাবফর্ম ফিল আপ করে ডেবিট নোটের কারণে হইলে এখানে অ্যাডজাস্টমেন্ট আসবে সাবফর্ম ফিল আপ করে। আর এই যে 3টা ঘটনা বললাম, একটা হলো অ্যাড সোর্সে আপনি যদি কেটে রাখেন, আরেকটা হলো ব্যাংকিং চ্যানেলে যদি পেমেন্ট না হয়, আর হচ্ছে ডেবিট নোট। এই 3টা ছাড়া পৃথিবীর অন্য যত কারণে আপনার ভ্যাট লায়াবিলিটি বাড়বে সবগুলো কোথায় দিবেন? 27-এ। বুঝতে পারছি? জি স্যার। তাহলে আর কি কোশ্চেন করবেন স্যার? এটা হলে কি হবে, ডাইনে গেলে কি হবে, বামে গেলে কি হবে? না স্যার। অফিস রেন্টের স্যার, অফিস রেন্টের ভ্যাটটা যেটা আমরা কেটে রাখি কথা কম যা, এই যে এইসব জিজ্ঞেস করবেন বলেই তো বলে দিছি, তারপর আবার জিজ্ঞেস করতেছে। বুদ্ধি যেটুকু আছে 200 টাকা এটাও ব্যবহার করে না। তারপর দেখেন ডিক্রিজিং অ্যাডজাস্টমেন্ট, এটার ক্ষেত্রেও 4টা নোট। ওইখানে ছিল আপনার অ্যাডসোর্সে আপনি কেটে রাখছেন, এখন হচ্ছে অ্যাডসোর্সে আপনার কাছ থেকে কেটে রাখছে, তাহলে সেই ক্ষেত্রে 29 নম্বর নোটে। আর ইম্পোর্ট স্টেজে যে আমরা এটি দিয়ে আসি অ্যাডভান্স ট্যাক্স, সেটা কোথায় অ্যাডজাস্টমেন্ট করব? 30। হ্যাঁ 30 দেখেন আমার এখানে এটা কি ক্লিক করা যাচ্ছে? না স্যার, যাচ্ছে না, কারণ আমার তো সার্ভিস হিসেবে, আমার তো ইম্পোর্ট নাই, আছে না স্যার, তো সেই জন্য আমার এখানে এটা ওপেন নাই। বুঝতে পারছি? জি। তারপর ক্রেডিট নোট হলে কোথায় দেখাবেন? 31 নম্বর নোট। জি 31 নম্বর নোট। এবার দেখেন এই যে অ্যাড সোর্সে আপনার কাছ থেকে কেউ কেটে রাখলো, ইম্পোর্ট স্টেজে এটি আর ক্রেডিট নোট, এই 3টা ছাড়া পৃথিবীর যত ধরনের কারণে আপনার ভ্যাট লায়াবিলিটি কমবে সেগুলো সব কোথায় দিবেন? 32-এ। ক্লিয়ার? জি স্যার। আর উল্টাপাল্টা কোনো কোশ্চেন করবেন? না করবেন না। তাহলে দেখেন এগুলো বসাইলে নেট ফিগারটা কোথায় আসবে? 34 নম্বরে আসবে, আসবে না? জি। আজকে যা যা পড়াইলাম সব এখানে আসছে না? আসছে স্যার। আসছে। আর বাকিটা কে শিখিয়ে দিবে? ইয়াসিন স্যার। স্যার একটা কোশ্চেন ছিল। হ্যাঁ বলেন স্যার। যদি ওই যে সার্ভিস ইম্পোর্ট করতাম তাহলে কি করতাম এই ফর্মে? হ্যাঁ সার্ভিস যদি ইম্পোর্ট করতাম তাহলে ফর্মে কি করতাম? সার্ভিস ইম্পোর্টের ক্ষেত্রে বলা আছে 2টা জিনিস, যে আপনি এটাকে একবার আউটপুট ভ্যাট দেখাবেন, আরেকবার কোথায় দেখাবেন? ইনপুট ভ্যাট। ইনপুট ভ্যাট দেখাবেন। যখন আপনি এটা আসেন উপরে যাই বিসমিল্লাহ করে, তখন আপনার যে পারচেজটা, হ্যাঁ এটাকে তখন আপনার সাপ্লাই হিসেবে কনসিডার করতে হবে। কি করতে হবে? সাপ্লাই। তাহলে সাপ্লাই হিসেবে কনসিডার করলে এটা যদি স্ট্যান্ডার্ড রেট হয় তাহলে নোট নাম্বার কত? 4 নাম্বার নোটে। আর যদি আপনি মনে করেন রিডিউস রেটে হয়, স্পেসিফিক রেটে হয়, তাহলে এই যে আদার দেন স্ট্যান্ডার্ড রেট 7 নম্বরে, স্পেসিফিক ভ্যাট হলে কোথায়? 6 নম্বরে। এরকম ওই নোটে গিয়ে আপনি এটাকে অ্যাড করে দিবেন সাবফর্ম ফিল আপ করে, ঠিক আছে? জি। এটা তাহলে আউটপুট ভ্যাটে চলে আসবে। দেন আপনার এখানে আইসা ও সেম যে রেটের
যে নোট নাম্বারে স্ট্যান্ডার্ড রেট কোথায় আছে এখানে 14 নাম্বার, যদি ইম্পোর্ট করেন এই যে 15 নাম্বার নোটে, আর যদি রিডিউস রেট হয় তাহলে এখানে দেখেন 17 আছে, 20 আছে, এরকম যেখানে অ্যাপ্লিকেবল সেটাতে সাবফর্ম ফিল আপ করলে একবার লায়াবিলিটিতে আসলো, আরেকবার অ্যাডজাস্টমেন্ট হইলো, তাহলে আপনার কি হলো, ইমপ্যাক্টটা ডান। বুঝতে পারছি? জি স্যার। এরপরে দেখেন, এরপরে আপনি যেটা করবেন। স্যার একটা কোশ্চেন ছিল। জি বলেন। স্যার কারো যদি স্যার সেলসটা যদি এই ভ্যাট এক্সামটেড থাকে তাহলে কোন ফর্মটা ইউজ করবে, মানে সাব ফর্ম? এখানে ওখানে তো এক্সামটেড সেলস লেখা আছে না? 20-21 স্যার। এটা কি আপনি সেলসের ক্ষেত্রে না পারচেজের ক্ষেত্রে? সেলসের ক্ষেত্রে স্যার। সেলসের ক্ষেত্রে 20-21 পেলেন কোথায়? এটা তো 8 পর্যন্ত শেষ। না স্যার, যে মানে সেলসটা যদি এক্সামটেড থাকে সেক্ষেত্রে পারচেজটা, সেলসেরটা এক্সামটেড হইলে এই যে দেখেন 3 নাম্বার নোট দেখছেন? জি। আর পারচেজটা যেটা পারচেজ করার সময় আপনি যে রেটে পারচেজ করছেন সেই রেট যেখানে সেখানে, বুঝতে পারছি কি? জি স্যার। আপনি যেটা সেলস করছেন সেটা যদি স্ট্যান্ডার্ড রেটে হয় তাহলে 4 নাম্বার ওঠে, যদি এক্সামটেড হয় তাহলে 3 নাম্বার ওঠে। আর ওই সেলসের এগেইনস্টে যেটা পারচেজ করছেন ইনপুট, এটার উপর যে রেটে ভ্যাট ছিল সেটা সেখানে দিবেন, এই যে এখানে। স্যার যে 20-21 স্যার, এটা 21-22 স্যার, এটা কোনটা? ওই যে গুডস ভালো করে পড়েন। সার্ভিস নট এলিজিবল ফর ক্রেডিট, এই যে আপনি ইনপুট ট্যাক্স ক্রেডিট কখন পাবেন না? এক্সামটেড সাপ্লাই হলে পাবেন? জি না স্যার। এই যে এখানে যেগুলোর ক্ষেত্রে আপনি কি পাবেন না, আপনার আউটপুট ভ্যাটটা আপনার, হ্যাঁ জি, মনে করেন স্ট্যান্ডার্ড রেট 4 নাম্বার নোট, ওকে জি। তো আপনি এটার জন্য যে সাপ্লাইটা কিনেছেন, জি, সেটা যদি এক্সামটেড হয় তাহলে এক্সামটেডে বসাবেন, এই যে এখানে 12 নম্বরে 13 নম্বরে এখানে বসে, ইম্পোর্ট হলে 13 আর হলে লোকাল হলে 12। আর যদি আপনার আউটপুট ভ্যাট আপনার এক্সামটেড 3 নাম্বার নোট, ঠিক আছে, জি। এটার জন্য যদি আপনি কোনো র মেটেরিয়ালস কিনেন তাহলে সেক্ষেত্রে কি ইনপুট ট্যাক্স ক্রেডিট পাবেন? জি না স্যার, পাবেন না। তো সেক্ষেত্রে কোথায় দেখাবেন? ওই সেক্ষেত্রে 21 নাম্বার 22 নাম্বারে। বুঝতে পারছি না পারি নাই? জি স্যার। বাম পাশে এত সুন্দর করে লেখা আছে, পড়ে না? গুড সার্ভিস নট এডমিসিবল ফর ক্রেডিট, ট্যাক্স পেয়ার হু সেল অনলি এক্সামটেড স্পেসিফিক রেট এন্ড গুড সার্ভিস আদার দ্যান স্ট্যান্ডার্ড রেট ক্রেডিট নট টেকেন উইদিন। এটা সেকশন 46 পড়াইছি না? জি। এই যে পাবে না তারা, এখানে যাদের আউটপুট ভ্যাটের এগেইনস্টে ইনপুট ট্যাক্স ক্রেডিট পাওয়া যাবে না তারা 21 আর 22 নাম্বার নোটে। বুঝাইতে পারছি না পারি নাই? জি স্যার। ক্লিয়ার? স্যার একটা কোশ্চেন ছিল স্যার। না আর কোনো কোশ্চেন নাই, বলেন। না, কোশ্চেনটা হলো স্যার ওভারঅল এই যে 9.1 যখন আমরা ইয়ে করতে যাই বা ট্যাক্স ক্রেডিট যখন আমরা ক্লেম করতে চাই, যেমন উপকরণ বা উৎপাদ কর, উপকরণ কর, রেয়াত কর, এই তিনটে জিনিস স্যার আসলে কনফিউশন লাগে স্যার। এই বাংলা কথা বললে সমস্যা। আচ্ছা সরি স্যার, সরি স্যার, আপনি পরীক্ষা দিবেন ইংরেজিতে, বাংলা সরি স্যার। স্যার ইম্পোর্ট, তারপরে স্যার আউটপুট ট্যাক্স, ইনপুট ট্যাক্স ক্রেডিট, এই তিনটের ভিতরে স্যার একটু কনফিউশনটা অনেক সময় হয়ে যায় স্যার। কনফিউশন হলে কিছু করার নাই। আপনি আউটপুট ট্যাক্স মানে কি? আপনার ঘর থেকে মাল চলে যাচ্ছে, বিক্রির সময় যেটা ভ্যাট সেটা হলো আউটপুট, কেনার সময় যেটা ভ্যাট সেটা ইনপুট। তো এটা যদি কনফিউশন হয়, কেনা আর বেচা যদি না বুঝেন তাহলে তো স্যার মানে আমরা যখন স্যার ইয়ে দিই স্যার, রেয়াত নিই স্যার, তখন তো দেখা স্যার মানে ইনপুট ট্যাক্স ক্রেডিটটা তখন নিব স্যার, আমি জেনে স্যার ব্যবসাটা করব ওই স্ট্যান্ডার্ড ওইটার তো পাবো স্যার নাকি? হ্যাঁ স্যার একটা কোশ্চেন ছিল স্যার। একটা কোশ্চেন ছিল, বলেন। একটা কোশ্চেন শুনি, কি একটা কোশ্চেন আছে স্যার? আমরা কোনো অ্যাডভার্টাইজমেন্ট কোম্পানির কাছ থেকে সার্ভিস নিলে জেনারেলি তো আমরা যেহেতু তার ভ্যাটটা ভিডিএস এটা ছিল, সেক্ষেত্রে আমরা তার কাছ থেকে ভ্যাটটা কেটে রাখার কথা, সেক্ষেত্রে আমরা এটা ইনক্রিজিং অ্যাডজাস্টমেন্টে দেখাই। কিন্তু স্যার অ্যাডভার্টাইজমেন্ট ফার্ম বা অ্যাডভার্টাইজমেন্ট কোম্পানির কাছ থেকে সেক্ষেত্রে আরেকটা নতুন ইয়ে আসছিল যে তারা যদি ভ্যাট অফিসারের কাছ থেকে তাদের 6.3 তে সাইন করে দেয় আর কি, সত্যায়িত করে দেয়, তাহলে সেক্ষেত্রে আমরা ভ্যাটটা কেটে রাখবো না। তাহলে স্যার এই ভ্যাটটা আমরা কোথায় দেখাবো? আপনার বাড়ি কোথায়? স্যার লালমনিরহাট। লালমনিরহাট দেশের মাথায়? জি স্যার। আচ্ছা শুনেন, বিডিএস ক্লাসে স্যার এটা বুঝায় নাই? বুঝাইছে স্যার। স্যার এই জিনিসটা আর কি আমি ক্লিয়ার হতে পারি না কি অ্যাডভার্টাইজমেন্ট ফার্মের ক্ষেত্রে। শেষ করি। জি স্যার। আপনি কোন পত্রিকায় অ্যাড দিবেন, কোথায় দিবেন? পত্রিকা স্যার। পত্রিকায় অ্যাড দিবেন, তাদের
এজেন্টের তো অভাব নাই, মুদি দোকানের মতো সারা বাংলাদেশে আছে না? জি স্যার। তো ওদের ক্ষেত্রে বলছে যে তারা নর্মালি আপনি যদি 6.3 কি করে ইস্যু করে, জি স্যার। এবং সেই ক্ষেত্রে আপনি কি করার কথা, অ্যাড সোর্সে কাটার থাকলে তাকে কাটতে হবে, এটাই তো নিয়ম নাকি? জি জি স্যার। এখন তাদের ক্ষেত্রে বলছে যে যদি তারা ওরা যে 6.3 দিয়ে আপনাকে সাপ্লাইটা দিল, সার্ভিসটা দিল, এটা যদি তাদের যে ডিভিশনাল অফিসার আছে তার কাছ থেকে কি সার্টিফাই করে নিয়ে আসে, তাহলে কি গভর্নমেন্টের ঘরে রেকর্ডটা থাকলো যে সেটা আপনার কাছে সার্ভিসটা দিয়েছে নাকি? জি স্যার। তাহলে কি ভ্যাট ফাঁকি দিতে পারবে সে? না স্যার। পারবে না। তাহলে সেক্ষেত্রে বলছে আপনাকে ভ্যাটটা কাটতে হবে না। আপনি যখন কাটেন নাই, তাহলে এখানে কি আপনার আর কোনো কিছু আছে? কাটলে না আপনার রিটার্নে দেখা দিতে হবে, কাটেই নাই, টাকা নিয়ে দেন নাই, তাহলে আপনার অ্যাকাউন্টিং কোনো ট্রিটমেন্ট আছে এখানে? না। তাহলে আপনার সমস্যাটা কোথায়? আমি এটাই বুঝলাম না। জি স্যার, বুঝতে পারছি স্যার। আপনি ভ্যাট বুঝতে হলে আগে অ্যাকাউন্টিং বুঝতে হবে, ট্রানজাকশনটা রেকর্ডিং কিভাবে সেটা বুঝতে হবে, নাইলে আপনি ভ্যাট বুঝবেন না। জি স্যার। ওকে, এবার আসেন থ্যাংক ইউ স্যার। আমরা যদি আজকে বলেছিলাম যে রিটার্ন লেটে সাবমিট করতে গেলে কি করতে হবে, 9.3 তে কি করতে হবে? অ্যাপ্লাই করতে হবে, অ্যাপ্লাই করতে হবে। সেক্ষেত্রে দেখেন এই যে এখানে গিয়ে রিটার্ন প্রসেসিং ক্লিক করলাম, করে উপরে ডান পাশে দেখেন অ্যাড ফর্ম দিলাম, দেওয়ার পর এখান থেকে 9.3 সিলেক্ট করলাম, আছে না মূসক 9.3 অ্যাপ্লিকেশন ফর লেট ফাইলিং? জি স্যার। দিলাম, ক্লিক করে দিলাম ওকে। কি আসছে? 9.3 আসছে। আসছে? জি। করার পর এই আসছে না, দেখে তো খুব খুশি তাই না? দেখেন এখানে আমি ট্যাক্স মান্থ, কোন মাস সেটা? জানুয়ারি মাসের রিটার্ন, রাইট? কোন বছর? 2022 সাল। ওকে, কবে সাবমিট করব? সাপোজ আমি কত তারিখে সাবমিট করব বলেন? অলরেডি তো 26 তারিখ পার হয়ে গেছে, তাহলে ধরলাম 28 তারিখে সাবমিট করব নাকি? 15 তারিখের পরে, অথবা আমি মার্চ মাসের ডেট দিলাম, কোনো অসুবিধা আছে? না। দিলাম মার্চ মাসে, দিয়ে দেখি না ঘটনা কি ঘটে। মার্চের 9 তারিখে, কি কারণে? কারণ ফিল আপ করলাম, ABCD যা যা মনে আছে তা লিখে দিলাম। ওকে, কার এখান থেকে সাউন্ড আসতেছে? বন্ধ করেন, খবর নাই, রাস্তার মধ্যে আনমিউট করে বসে থাকে। এরপর আমি এগুলা করলাম, এটা ক্লিক করলাম, এখন দেখেন চেক বাটন ক্লিক করলাম, কি করলাম? চেক বাটন ক্লিক করলে এরর আসছে, কি আসছে? এরর আসছে, যাকে আমি মিট করছি বারবার আনমিট করে। এর নামটা একটু নোট করে রাখেন তো, সার্টিফিকেট আমি বন্ধ করে দিব। কি লেখা আছে দেখেন তো নোটিশটা? 7 days before. Your application must be submitted at least 7 days before the end of tax period. ঘটনা পাইছেন? এই লোকটা কে রে ভাই? আমি বারবার তাকে, সে দেবাশিস কে এটা? তাহলে কি আমরা বুঝতে পারলাম এটা যেহেতু ওই টাইমের মধ্যে করি না, সেজন্য আমাকে কি অ্যালাউ করতেছে? না স্যার, করতেছে না স্যার। এবার আসেন তাহলে অ্যালাউ করে এরকম একটা দেখি নাকি? জি স্যার। আমি টাইমলি করি রিটার্ন, তাহলে আমার এটাতে আমি ঢুকলাম, ঢোকার পর ফর্মে গেলাম, ফর্মে গিয়ে আমি রেজিস্ট্রেশন প্রসেসিং, আমার এখানে রিটার্ন প্রসেসিং এ ক্লিক করলাম, উপরে অ্যাড ফর্মে গেলাম, এখান থেকে সিলেক্ট করলাম 9.3, আছে না? দিলাম 9.3, দেওয়ার পর আমি এখানে আমার যা মন চায় আমি এখন ফেব্রুয়ারি মাসে রিটার্ন সাবমিট করব। কিসের? ফেব্রুয়ারি মাসে রিটার্ন। কবে রিটার্ন সাবমিট করব? মার্চ এপ্রিল, মার্চে দেওয়ার কথা আমি মার্চে না দিয়ে এপ্রিলে দিব নাকি? এপ্রিলের মন চাইছে আমার, এপ্রিলের কোন তারিখটা আমার কাছে ভালো লাগে, দিলাম 14 তারিখ। এটাও তো মেবি পারার কথা না। কথা কম, দেখেন খালি ফটো 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 ফটো। আরে রাগানো যাবে না, আমাকে ডিস্টার্ব করলে আপনার লস, আমি যা যা শিখাবো ওই অংশ থেকে আপনার কমে যাবে। স্যার আজকে আমাদের কপাল ভালো যে আপনি এখন পর্যন্ত রাগেন না, আজকে মনটা ভালো স্যার। এবার দিব কি চেক বাটন, এখন কি কোনো এরর আছে? আছে। আছে, কেন এরর আছে? ঘটনা কি হয়েছে? কোথায় আছে ফেব্রুয়ারি মাসেরটা? স্যার ফেব্রুয়ারি 28 তারিখ তো? 28 তারিখ তো স্যার, আপনি তো এর জন্য 7 দিন কভার করতে 7 দিন লাগবে তো। হায় হায় হায়, তাহলে মার্চে যাই, রাস্তা তো আছে না? আছে স্যার, রাস্তা তো 2 নম্বরের বুদ্ধি তো অভাব নাই।
তো একটা বাইর করতে হবে, যেহেতু আমরা ক্লাস তাহলে মার্চেরটা দিব আমরা, এপ্রিলে দেওয়ার কথা, আমি এপ্রিলে না দিয়া এপ্রিল একদম শেষের দিকে বা মেতে দিলাম। কোথায় দিব? মেতে দিলাম। এবার কি নিবে? তাও নিবে না দিলাম নিছে না স্যার, না নাই নিচে নিয়েছে স্যার। তাহলে ওনার ফতুয়া কাজে লাগছে? কাজ লাগছে স্যার। কাজে লাগে না ওনার ফতুয়া, উনি যে বলছে নিবে না, নিয়ে নিছে। ওকে, তাহলে আমরা এখান থেকে কি শিখলাম? যে আমি যত কাহিনী করি ওই সিস্টেম থেকে ওই 7 দিন ক্যালকুলেশন করে তার আগে যদি আমার অ্যাপ্লিকেশনটা না হয় তাহলে সে অ্যালাউ করবে না। স্যার আমরা না মাত্র শিখলাম যে 1 মাস পর্যন্ত টাইম এক্সটেন্ড করা যাবে, এর বেশি করা যাবে না। এই আপনার বাড়ি কোথায়? স্যার যশোর বলছি একবার। যশোর বলছেন, বুদ্ধি এত কম কেন? আমি মার্চ মাসে রিটার্ন সাবমিট করার কথা এপ্রিলের 15 তারিখ নাকি? জি স্যার। তো আমি তো ও সরি, জি স্যার। বোকা, এত বোকা কেন? খালি কথাটা বলতে পারলে মনে যেন খুশি। তাহলে আমরা কি দেখলাম? এগুলো দেখলাম। এখন কি কারো কোনো কোশ্চেন আছে? আছে কারো কোনো কোশ্চেন? জি স্যার আছে। কি কোশ্চেন বলেন? স্যার আমি ইনপুট নিয়ে কোশ্চেন করতে যাচ্ছিলাম স্যার। ইনপুট কি কোশ্চেন করেন বলেন? স্যার ইনপুটের ডেফিনিশনের ভিতরে আছে যে মেশিন, পার্টস অফ মেশিন। স্যার এইটা দ্বারা কি বোঝায়? এটা দ্বারা বোঝায়, আপনি মনে করেন যদি ম্যানুফ্যাকচারার হন, সিম্পল বুঝেন, আপনি যখন ম্যানুফ্যাকচারার হন, আপনি কি ইম্পোর্ট করলে মেশিনে স্কিন ইম্পোর্ট করলে আপনার জন্য কি ভ্যাট হয়? ম্যানুফ্যাকচারার তার ফ্যাক্টরির জন্য মেশিনারিজ কিনলে সেক্ষেত্রে ভ্যাট হবে না স্যার, ভ্যাট হবে না। তাহলে কার ক্ষেত্রে ভ্যাট হচ্ছে? যে হয়তো ট্রেডার, যদি আমি মেশিনারিজের বিজনেস করি, তাই না? তাহলে মেশিনারিজ লেখছেটা কেন? কারণ এমন যদি হয় যে ট্রেডার ইম্পোর্ট করতেছে মেশিনারিজ, কিন্তু সেটা কি করতেছে? বিক্রি করতেছে এবং স্ট্যান্ডার্ড রেটে বিক্রি করতেছে, তাহলে সেই ইনপুট ট্যাক্স ক্রেডিট নিতে পারবে না? পারবে। বুঝতে পারছি? জি স্যার। মাথা জি ঢুকছে? স্যার, জি স্যার। আজকে ক্লাস এই দেখেন আপনারা শান্ত ছিলেন, যার কারণে 9টার আগে শেষ। আর যদি খালি এই ডিস্টারবেন্স করতেন তাহলে। স্যার আমার একটা কোশ্চেন ছিল স্যার। মাত্র একটা বলেন। স্যার যেগুলো স্যার আমাদের বাংলাদেশে তো অনেক লিয়াজো অফিস আছে স্যার, এরা তো স্যার সেল করে না। খুব ভালো। সেক্ষেত্রে স্যার এখন 9.1 এ তার 6.6টা ম্যান্ডেটরি করে দিয়েছে, তাহলে এরা কিভাবে রিটার্ন সাবমিট করবে অনলাইনে স্যার? 6.3 টা কি করছে? 6.6 স্যার। হ্যাঁ, এরা তো কোনো স্যার ভিডিও মানে ডিডাকশন অন্য করতে পারবে না ওদের থেকে। কেন? আপনার লিয়াজ অফিস হলে তার যে লিয়াজ অফিস, তার তো যে প্রতিষ্ঠানটা নিশ্চয়ই, যেমন আমি তো অনেক কোম্পানি আমি দেখি এরকম, দেখে বাংলাদেশের লিয়াজ অফিস আছে, তার এখানে কোম্পানি হিসেবে রেজিস্ট্রেশন আছে, কি আছে? কোম্পানি হিসেবে রেজিস্ট্রেশন স্যার। হ্যাঁ, তো সে কখন কি করে এটা? সে ওই আপনার লিয়াজ অফিসটা কি করে? তাকে রিটার্ন সাবমিট করতে, তাকে বিল নিতে হয় ডিউ টু, তাকে ওই বিডিএস এর কমপ্লায়েন্সের কারণে তাকে কিন্তু কি করতে হয়? বিল নিতে হয় স্যার, রেজিস্ট্রেশন নিতে তার হয় স্যার। আউটপুট ভ্যাট নাই, কিন্তু তার তো পারচেজ আছে, তার কনজাম্পশন আছে, সেটার উপর ভ্যাট আছে না? সে অ্যাড সোর্সে ভ্যাট কাটবে, এই নানান কাহিনীতে তার কি হয়? রিটার্ন সাবমিট করতে হয় স্যার। অনেক ক্লায়েন্ট আছে। কিন্তু স্যার ওই যে 9.1 এ স্যার এখন তো স্যার 6.6টা ম্যান্ডেটরি করে দিয়েছে। হ্যাঁ, সে তো কাউ 6.6 পাবে না স্যার। সেক্ষেত্রে স্যার রিটার্নটা সাবমিট করবে কিভাবে স্যার? সে 6.6 পাবে না কেন? সে তো কোনো কিছু সেল করতেছে না, তো ওর তো ডিডাকশন কেউ অন্য কেউ করতে পারবে না স্যার। তো না করলে নাই, তাহলে তো ওই তার ডিরেকশনের জায়গায় তো নাই, তো সমস্যা কি? এখন 6.6টা তো রিটার্নে ম্যান্ডেটরি করে দিয়েছে স্যার, ওইটা ডকুমেন্ট না দিলে স্যার নেয় না স্যার। আপনি সেলস যদি দেখান, হ্যাঁ, তাহলে না 6.6 চাইবে। রিটার্নের ক্ষেত্রে বলতেছি স্যার। রিটার্নের ক্ষেত্রে তো আমি বলতেছি, আপনি যদি মনে করেন তার সেলসই না থাকে, 6.6 আসবে কোথা থেকে? অনলাইন রিটার্নে স্যার 6.6টা ম্যান্ডেটরি ফিল করে দিয়েছে স্যার, ওইটার কথা বলতেছি। এখানে কোথাও একটা মিস্টেক হচ্ছে। আপনার ওইখানে আপনার যদি ইনক্রিজিং অ্যাডজাস্টমেন্ট, হ্যাঁ, জি স্যার, আপনি না থাকে, তাহলে তো আপনার ওই ফিল্ড অ্যাপ্লিকেবল হবে না। কি কথা বলছেন? এখন স্যার আমরা তো যখন ডিডাকশন দেখাই স্যার 24 এ যখন সাবমিট করি এই সোর্সে অ্যাড সোর্সে যেটা স্যার, ওই 24 এ ফিল আপ করলে স্যার ওইখানে বলে দিয়েছে যখন অ্যাটাচমেন্ট থাকে স্যার। আচ্ছা দাঁড়ান, ওইখানে একটু শেষ করি। অ্যাটাচমেন্ট আপনি যখন কথা শেষ করি, আপনি যখন 24 এ দিচ্ছেন, আপনি তো দেখাচ্ছেন ইনক্রিজিং অ্যাডজাস্টমেন্ট 6.6 কি আপনি দিবেন না? আপনার কাছ থেকে যিনি
আপনি কি কেটে রাখতেছেন এখানে, তাই তো? জি স্যার। কেটে রাখলে আপনি তখন তাকে 6.6 ইস্যু করতেছেন না? জি স্যার। তো করলে এটা তো আপনার কাছে আছে। আমি যখন রিটার্ন সাবমিট করতেছি স্যার, তখন এই অ্যাটাচমেন্টের ওই অপশনটায় স্যার, হ্যাঁ, ওইখানে তখন 6.6টা ম্যান্ডেটরি ফিল্ড স্যার। ভালো হতো ম্যান্ডেটরি ফিল্ড। আমি একটু শেষ করি আপনাকে। আপনি যখন ইনক্রিজিং অ্যাডজাস্টমেন্ট করবেন, হ্যাঁ, আপনি কি ইনক্রিজিং অ্যাডজাস্টমেন্ট করতেছেন না ডিক্রিজিং করতেছেন? ইনক্রিজিং অ্যাডজাস্টমেন্ট। ইনক্রিজিং অ্যাডজাস্টমেন্ট করলে তার মানে ভ্যাটটা আপনি কেটে রাখতেছেন, রাইট? জি স্যার। আপনি যদি ভ্যাটটা কেটে রাখেন 6.6 আপনি ইস্যু করতেছেন, তো আপনার 6.6 আছে না? জি স্যার। তাহলে সমস্যাটা কোথায়? স্যার আমি তাহলে আমার নিজের 6.6ই আমি অ্যাটাচ করে দেব স্যার, ওইটা হ্যাঁ, তাই তো দিবেন। ঠিক আছে, থ্যাংক ইউ স্যার। কথা কোশ্চেনটা আগে বলতে হবে, সমস্যাটা কোথায়? স্যার একটা কোশ্চেন ছিল। স্যার আমি করি স্যার। হ্যাঁ বলেন। কোশ্চেনটা হলো যে স্যার এই যে আমরা তো পড়ছি যে ওই যে ব্যাংকের যে চালাচালি মানে মানে আমরা যে ট্রানজাকশনগুলো করি, এটার প্রিন্সিপাল অ্যামাউন্টের উপরে ভ্যাট হবে না, কিন্তু এটার উপর যদি ভ্যালু এডিশন হয়, কমিশন যদি থাকে, সেগুলোর উপর ভ্যাট হবে, সার্ভিস চার্জ এর উপর। সার্ভিস চার্জ। তো স্যার এখন এরকম যদি একটা ব্যাংক, সে যদি স্যার এই যে ফরেন এলসির মাধ্যমে টাকা আসতেছে আর কি, এই ফরেন এলসি ট্রান্সফার করে, তো এই ফরেন এলসি মানে ফরেন এলসিটা হচ্ছে স্যার এক্সপোর্টের জন্য ফরেন এলসি, এই ফরেন এলসির মাধ্যমে এই ফরেন এলসির এগেইনস্টে সে কিছু কমিশন কাটছে, এখন স্যার এই কমিশনের উপরে কি ভ্যাট হবে কি? অবশ্যই হবে, এটা ব্যাংকের ইনকাম না স্যার, এটার উপর ভ্যাট হবে। স্যার সাজেস্ট অ্যানসারে পজিশন লেভেলে কোশ্চেন আসছে, সাজেস্ট অ্যানসারে দিতে ভ্যাট হবে। কোন বছরের? স্যার নভেম্বর ডিসেম্বর 2021। আমাকে একটু ছবি তুলে পাঠান তো, আমি দেখব। আমি এখনই দিচ্ছি মানে আপনাকে। ফ্যাক্টটা কিছু আমি একটু বুঝতে হবে আগে। হ্যাঁ, আপনি যা বলছেন আমি সেটা শুনে বললাম, আগে ফ্যাক্টটা দেখতে হবে। একটু ছবি তুলে আমাকে পাঠিয়ে দিন। হ্যাঁ, নেক্সট ক্লাসে আলোচনা করব। স্যার একটা কোশ্চেন ছিল। হ্যাঁ বলেন। স্যার অ্যাডভার্টাইজমেন্ট এটা কি কখনো ইনপুট হিসেবে গ্রান্টেড হয়? নো নো নো, নেভার। স্যার আমাদের লাস্ট এক্সামের কোশ্চেনে অ্যাডভার্টাইজমেন্ট পার ইউনিট এক্সক্লুডিং ভ্যাট। আমি একটু বলি, ওইটা হয়তো আপনি যেটা বলতেছেন এটা ভ্যালু এডিশন পার্টে যাবে, ইনপুট পার্টে না। এটা কি কোথায় যাবে? ভ্যালু এডিশন পার্টে, ডান পাশে। হ্যাঁ, নট বাম পাশে যে উপকরণের কলামে না। হ্যাঁ স্যার একটা কোশ্চেন ছিল। জি স্যার যদি এমন হয় মোবাইল ফোন সেট কোম্পানি যার থেকে পারচেজ করছে ওনার ভ্যাট রেটও 0, আবার যে মোবাইল ফোন সেট সেল করতেছে ওনার ভ্যাট রেটও 0, ওই ক্ষেত্রে রিটার্ন সাবমিশনে কি হবে? এটা আপনি তো আপনার কাছে আনসার আছে। পার্ট 3 তে আউটপুটের মধ্যে 0 রেটেড যেখানে বলা আছে সেই নোটে দিবেন, আবার পার্ট 6 যেখানে 0 আছে সেখানে 0 রেটে দিবেন। এতক্ষণ ধরে এই রামায়ণ পড়ার পর যদি বলেন যে সীতা কার বাপ। থ্যাংক ইউ স্যার। আর কারো কোনো কোশ্চেন আছে? স্যার একটা কোশ্চেন ছিল। জি স্যার আগে ছিল আমাদের আগে যে ভ্যাট অ্যাক্টে তখন নেগেটিভ অ্যাডজাস্টমেন্ট একটা ছিল স্যার 80%। আজকে আপনি যে 4টা হেডের কথা বললেন যেটা 80% নেগেটিভ ইনপুট ট্যাক্স রিবেট পাবে, এছাড়া কি আর কোনো কিছু আছে স্যার? বুঝি নাই। আজকে আপনি 4টা হেডের কথা বলছেন, যে শিপিং এজেন্সি, তারপরে আপনার কুরিয়ার সার্ভিস, এদের 80% পর্যন্ত আমি রিবেট ক্লেম করতে পারবো, ইনপুট ট্যাক্স রিবেট নিতে পারবো। এখন এই 4টা বাদে তো আর কিছু আছে স্যার? কি আছে? কি 4টা? 80% রিবেট ক্লেম করতে পারবো এরকম কোন আর কোনো কম্পোনেন্ট আছে কিনা? নাই। ওই আপনি এরকম হয়তো আমার কাছে যেটা জানতে যাচ্ছেন সেটা হলো যে ডিউটি ড্রব্যাকের ইস্যুসটা। হ্যাঁ, এটা হলো ইউটিলিটির উপর আপনার যারা এক্সপোর্ট করে তাদের ক্ষেত্রে ওই ডিউটি যেটা দিয়ে আসে সেখানে ওই আপনার রিবেট নিতে পারে, সেক্ষেত্রে তখন ওই ইউটিলিটির উপর তখন 80% ইয়ে করে। ঠিক আছে, ওইটা কাস্টমস অ্যাক্টের আওতায়। এটা হলো এক্সপোর্টারের ক্ষেত্রে তারা ডিউটি ড্রব্যাক এই যে কাস্টমস অ্যাক্টে দেখবেন একটু, তাহলে বুঝতে পারবেন। ঠিক আছে, আর কারো কোনো কোশ্চেন? স্যার ম্যাটেরিয়াল গুলো তো পাইনি আগের গুলো। কি আপনারা পান নাই আমার গুলো? না স্যার। স্যার রেফারেল করেন স্যার, এগুলো পাই নাই। ফার্স্টটা পাওয়া গেছে। ফার্স্টেরটা পাইছি, পরের গুলো স্যার মেইলে দিয়ে দিলে ভালো হতো। ওকে ঠিক আছে, আমি কালকে দিয়ে দিব। একটা ক্লাসের পাওয়া গেছে স্যার। ওকে, থ্যাংক ইউ, সবাই ভালো থাকবেন। থ্যাংক ইউ স্যার। আসসালামু আলাইকুম।